সমস্যা নেই বউ, বিয়ে তো আগেই হয়ে গেছে। কথা শুনে রুহি রাওনাফের দিকে ঘুরে তাকালো। সত্যিই তো, এ কথা তো মনেই ছিল না। আইডিয়া, নানু বলেছিল সরার বিয়েতে শুধু স্বামী 3 তালাক বলেই বিয়ে ভেঙে যায়, কিন্তু আমি রাওনাফ টাইগারকে দিয়ে কিভাবে 3 তালাক বলাবো? চেষ্টা করে দেখি। রাওনাফ ফোন হাতে বেলকনিতে যেতে নিলেই রুহি পেছন থেকে রাওনাফের হাত ধরে বসলো। রাওনাফ কপাল কুঁচকে ঘুরে পেছন তাকাতেই রুহি মুখে হাসি ফুটিয়ে বলল, রাওনাফ ভাইয়া, কোথায় যাচ্ছেন? শুনুন না। মতলবটা কি তোর? কি যে বলেন না রাওনাফ ভাইয়া, আমার আবার কি মতলব থাকবে? আপনাকে না আমার খুব ভালো লাগে। আপনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ কাজিন, জানেন? আপনি না সব দিক থেকে একদম পারফেক্ট। আমার কপালটা ভীষণ রকম ভালো। রওনক রুহির হাত ছিটকে বলল, কি হয়েছে কি তোর, মাথা ঠিক আছে? চলে যাচ্ছিলি তো রুম থেকে, জানা আমার একটু কাজ আছে, সর। আরে আরে, রেগে কেন যাচ্ছেন? জানেন রওনক ভাইয়া, আপনি রাগলেও আমার কাছে অসম্ভব সুন্দর লাগে। তাই? হুম। তো এখন আমি কি করতে পারি? এই তো আমার ভালো ভাইয়া। কিছু না, শুধু আপনি 3 বার তালাক বললেই হবে। হে খোদা, আমার কাজ যেন হয়ে যায়। রুহির কথা শুনে রওনক ভ্রু কুঁচকে তাকালো। তার আর বুঝতে বাকি নেই রুহি আসলে চাইছেটা কি। বিরক্ত চেহারায় সে পিচ্চি মেয়েটার বোকা বোকা চেহারাটা দেখছে। কতটা বোকা হলে এভাবে তালাক চায়, কতটা শয়তানি বুদ্ধি এর মাথায়। কি ভাইয়া, বলছেন না কেন? বলুন না। আপনি ভীষণ ভালো মানুষ। রওনক রুহির দিকে 1 পা 2 পা করে এগিয়ে গেল। কি কি করছেন ভাইয়া? যেতে যেতে একদম রাওনাফের বেডের ওপর পড়ে গেল রুহি। রাওনাফের সাথে সাথে রুহির উপর উঠে গেল। রুহি এবার শেষ। আগে তাও দূরত্ব রাখতে, এবার তো তাও নেই। তালাক লাগবে? না, মানে আসলে। তাহলে শোন, কবুল। তোমায় আমি কবুল করছি ফরিংকন্যা। কবুল করছি তোমার সকল বোকামো। কবুল করছি তোমার পুচকু বয়সটাকে। কবুল করছি তোমার সকল খারাপ অভ্যাস। কবুল করছি তোমায় 100 বার কবুল, 1000 বার কবুল। কি করতে এলাম আর কি হয়ে গেল? এ মানুষটা না জাদু জানে। যখনই ভাবি এবারই তার থেকে আলাদা হয়ে যাব, অমনি সে আমায় তার ভালোবাসার জালে আটকে নেয়। রানা ভাইয়ার 2 মাস পর মেডিকেলের ফাইনাল পরীক্ষা। তাই বিয়ের তারিখটা পেছানোর অনেক চেষ্টা করেছে, কিন্তু মহিন চাচু তা কিছুতেই মানল না। তার একই কথা, তার বাসা খালি। তাই রুহি বউ করে এনে তার বাসাটাকে সে পূর্ণ করে দিতে চায়। মহিন চাচুর কথা উল্টানোর ক্ষমতা আমাদের পরিবারের কারণেই তার কথা মতোই বিয়ের তারিখ দেওয়া হলো। সামনে বুধবার বউ নিবে, শুক্রবার বউ ভাত। আজকে রবিবার, সময় খুবই কম। তাই আজ রাতে মার্কেট করতে যাবে সবাই। তবে আফসোস একটাই, ছোঁয়া বা জিসান ভাইয়া দুজনের একজনও আমার বিয়েতে থাকতে পারলো না। আব্বুকে অনেক বুঝিয়েছি, কোনো লাভ হয়নি। ছোঁয়া প্রেগনেন্ট শুনেও সে ছোঁয়াকে মেনে নিলই না। ডেকোরেশনের কাজ শুরু হয়ে গেল। 2টো ফ্ল্যাটই খুব সুন্দর করে সাজানো হচ্ছে, আমার স্বপ্নের মতো। এলাকার চেয়ারম্যানের মেয়ের বিয়ে বলে কথা, ধুমধাম অনুষ্ঠান তো হবেই। তার উপর আবার ছেলের বিয়েতে পারেনি। বিশেষ করে আমি হলাম আমার আব্বুর ভীষণ আদরের। কিছুতেই যে সে আমার খুশি মাটিতে ফেলতে দিবে না। রানব ভাইয়াকে পার্সোনালি অনেক পছন্দ করেন, তাই আব্বু ভীষণ রকম খুশি। আমি একটু দুষ্টু বা ডেঞ্জারাস বললেও ঠিক হবে। তবে এই ব্যাপারে আম্মু বকাঝোকা করলেও আব্বু আমায় যথেষ্ট আহ্লাদ করে। তবে ভেবেছি এবার থেকে আগে সব অভ্যাস বর্জন করব, কারণ আমি যে রওনক ভাইয়ার বউ, যে কিনা সব দিক থেকেই টপার। ইস, এত সুন্দর একটা জামাই ছিল আমার কপালে। আমিও মনে মনে খুশি। রাতেই মার্কেটে বেরোবো, কারণ রওনক ভাইয়া বলেছে সকালে যেতে পারবে না, আগেই বলে দিয়েছিল সে। তবে কারণ কি তা আপাতত জানি না। তবে আন্দাজ করেছি হয়তো পড়ছে, কারণ তার সামনে পরীক্ষা। রাত নামতেই আমি রেডি হয়ে গেলাম। সাথে যাচ্ছে নিয়াম ভাইয়া, রানা ভাইয়া, আমি আর ফারিন আপু। আপু বেশ অসুস্থ, একমাত্র ভাইয়ের বিয়ে, তবে সে কোনো আনন্দই করতে পারছে না। কখনো কখনো পেইন শুরু হয় তার। সারা মার্কেট ঘুরে আমার পছন্দ হলো একটা পিঙ্ক কালার লেহেঙ্গা। তাই বললাম, আমি এটাই নিব রওনা ভাইয়া। হ্যাঁ, এটা তো বেশ সুন্দর। কিন্তু রানা ভাইয়া কোনো কথা না বলে বিরক্ত চেহারায় ভ্রু কুঁচকে তাকিয়ে রইলেন। কি, আপনার পছন্দ হয়নি এটা? তুই এটা নিতে পারবি না। এটা কোনো সমস্যা নাকি? সমস্যা আছে। কি সমস্যা? এটা কি ছেঁড়া নাকি ফুটো? দেখ ফরিং, বেশি বাড়াবাড়ি করবি না, তাহলে কিন্তু মাইর খাবি আমার। আরে আরে, মার্কেটে বসে ঝগড়া করো না তোমরা। রুহি রাউন্ড আপ কি বলে আগে শোনো। আমি চাই রুহি বেনারসি পরবে। লেহেঙ্গা কোনো সংস্কৃতিতেও যায় না, আর ওর বিরক্তও লাগবে। শাড়ি সুন্দর, তাই বেনারসি শাড়ি নিতে চাই আমি। বউ হাতের দিন ওর যা মন চায় পড়ুক, সমস্যা নেই আমার।
কিন্তু প্রথম দিন বেনারসি পড়তে হবে। আচ্ছা রুহি, রাউনাপ ঠিকই বলেছে, লেহেঙ্গার চেয়ে বেনারসি সুন্দর। আচ্ছা, আপনি যেটা ভালো মনে করেন। আমার পছন্দে কিছুই কেনা হলো না। সত্যি বলতে আমার পছন্দ অতটা সুন্দর না। যত যাই কিনি না, আম পরে তা নিজেরই পছন্দ হয় না আর। রানু ভাইয়ার পছন্দ ভালো, তাই আর বেশি বাড়াবাড়ি করলাম না। সবকিছু কেনাকাটা শেষে আমার ভীষণ ঘুম পাচ্ছিল। বারবার হাই তুলে যাচ্ছিলাম আমি। হঠাৎই রানু ভাইয়া নিয়াম ভাইয়াকে বলল শপিং গুলো নিয়ে যেতে। আমি রুহিকে নিয়ে পরে আসছি। আচ্ছা পরে আসো শালাবাবু, তোমার বউ বলে কথা, একটু প্রাইভেসি তো দিতেই পারি। তারপর নিয়াম ভাইয়া চলে গেল গাড়ি নিয়ে। রানা ভাইয়া আমার হাত ধরে টান দিতেন। আমি বসা থেকে উঠে দাঁড় করালেন আমায়। তার সাথে সাথে হাঁটছি আমি। কোথায় নিয়ে যাচ্ছি কে জানে। কোথায় যাচ্ছেন রানা ভাইয়া? বাসায় চলুন, ঘুম পাচ্ছে আমার। চুপচাপ চল। আরে কোথায় নিয়ে যাচ্ছেন বলবেন তো? বলছি না চুপ থাকতে, কথা কানে যায় না। তার ধমকিতে আমার ঘুম পালিয়ে হাঁটতে শুরু করলাম আমি। যশোরে যে রেল স্টেশনটা আছে ওইখানের পাশ দিয়ে আমি রওনা ভাইয়ার সামনে হাঁটছি। বেশ ভালোই লাগছে। ল্যাম্পপোস্টের আলো, সুন্দর রাত। রাত বললে খুব বেশি কোলাহল নেই। আমি যেহেতু রাত প্রেমী, সুতরাং আমার ভীষণ রকম ভালো লাগছে। তারপর আবার প্রিয় মানুষটার হাত ধরে আছি। এমন সুদর্শন মানুষ যার প্রেমে আমি প্রতিনিয়ত 1000 বার পড়ি, 1000 বারই তার প্রতি বিরক্ত হই আমি। সব মিলিয়ে রানা ভাই আর আমার সম্পর্ক হলো টক মিষ্টি ঝাল। রানা ভাইয়া কত লম্বা, আমার মাথা তার বুকের নিচে। দূর, ভাল লাগে না। আমি কেন যে আর একটু লম্বা হলাম না ভেবেই রানা ভাইয়ার হাতটা ছেড়ে দিলাম। রানা ভাই আমার দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে হ্যাঁ? হাত ছেড়েছিস কেন? হারিয়ে যাবি কিন্তু, হাত ধর। না ধরবো না। কেন, কি সমস্যা? আপনি আমার থেকে এত বেশি লম্বা কেন বলুন তো? আপনার পাশাপাশি হাঁটতে আমার ভীষণ লজ্জা লাগে। তাই? হুম। রানা ভ্রু কুচকে রুহির দিকে তাকিয়ে হঠাৎ মুচকি হেসে রুহিকে কোলে তুলে নিল। সাথে সাথে রুহি বলল, আরে রানা ভাইয়া কি করছেন এটা? মানুষ দেখছে। না, এবার আর আমার পাশাপাশি হাঁটতে লজ্জা লাগবে না। আমি তো আপনাকে কোলে নিতে বলিনি। চুপ থাক, ইডিয়েট। আমি ইডিয়েট? তাহলে আমায় কেন কোলে নিলেন? নামান বলছি। বলছি চুপ থাকতে, আর একটা কথা বলে ঠাস করে নিচে ফেলে দেবো। সাথে সাথেই রুহি রানাফের গলা শক্ত করে ধরে বলল, না না না, আর একটাও কথা বলবো না। রানাফ রুহিকে একটা চায়ের দোকানে নিয়ে কোল থেকে নামিয়ে দিলেন। বেঞ্চিতে বসিয়ে দিয়ে দোকানদারকে 2 কাপ চা বানাতে বলে, চা বানানো হলে এনে রুহিকে 1 কাপ দেয় আর নিজে 1 কাপ নিয়ে খেতে শুরু করে। রুহি মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে রানাফের দিকে। ঘন কালো সিল্কি চুলগুলো রানাফের সামনে হাওয়ায় উড়ছে। কি ভীষণ মুগ্ধতা! হঠাৎ রানাফ রুহির দিকে তাকাতেই রুহি চোখ সরিয়ে নিল। কি হয়েছে, খাচ্ছিস না কেন? গরম। রানাফ রুহির হাত থেকে চায়ের কাপটা নিয়ে কয়েকটা ফু দিয়ে বলল। নে এবার খা। তারপর রুহি খেতে শুরু করলো। চা খাওয়া শেষে দোকানদারকে 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে রানাফ বলল, আসি চাচা, আমাদের জন্য দোয়া করবেন। কি যে বলেন না রৌনক, আমার বেঁচে থাকার তোমার উসিলায়। তোমার জন্য দোয়া করব না তো কার জন্য দোয়া করব? দেখলাম দোকানদারের কাছে এক সুন্দরী মেয়ে, তার কোলে একটা ছেলে। আসতেই দোকানদার তাকে টাকাটা দিয়ে দিলেন। আসি চাচা, আবার অন্য একদিন আসবো। আচ্ছা বাবা, সুখে থাকো। তারপর রওনা ভাই আমার হাত ধরে নিয়ে আসতেই আমি বললাম, তাকে আপনি 1000 টাকা কেন দিলেন? 2 কাপ চায়ের দাম কি 1000 টাকা? তুই বুঝবি না। হ্যাঁ, আমি কিছুই বুঝি না, সবই বোঝেন শুধু আপনি। নাকি আপনার ওই যে বউ বাচ্চা তার কাছে থাকে? সাথে সাথে রওনক থেমে গিয়ে রুহির দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলল, রাস্তাঘাটে থাপ্পড় খাওয়ার শখ হয়েছে তোর? চুপচাপ হাঁট। আমিও হাঁটছি, তবে মনের ভেতর কৌতূহল, তাকে 1000 টাকা কেন দিল? আর এটা যদি তার মহৎ কাজ হয় তবে আমায় বলতে সমস্যাটা কি? রানা ভাইয়া কিছু লুকাচ্ছে না তো? আপনি যদি আমায় এখন না বলেন যে আপনি তাকে 1000 টাকা কেন দিয়েছেন, তবে আমি আপনার সাথে যাব না। কে ছিল ওই সুন্দরী মেয়েটা? রানাফার রাগ কন্ট্রোল করতে পারলো না, সাথে সাথে ঠাস করে গালের উপর চড় বসিয়ে দিয়ে বলল, আমার টাকায় তার সংসার চলে, তার এক ডিভোর্সি মেয়ে আছে, সেই মেয়ে নিয়ে আর অসুস্থ স্ত্রী নিয়ে তার সংসার। আমি তার কাছে আসলেই টাকা দিয়ে যাই, আর তুই কিনা অন্য কিছু ভাবছিস। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি, বললেই হতো, এভাবে থাপ্পড় দেওয়ার কি দরকার ছিল? আমার কান্না চলে এলো। রানা ভাইয়ের থাপ্পড়টা আমার জন্য নতুন কিছু না, কিন্তু যার সাথে আমার কিছুদিন পর বিয়ে হবে
সে আমায় এইভাবে সবসময় থাপ্পড় দিলে আমার লাইফটাই তো খারাপ হয়ে যাবে না। প্রিয় মানুষ থেকে কেউই এসব থাপ্পড় আশা করে না। এমন ডেঞ্জারাস জামাই দিয়ে কি হবে? তার যে এক পা এক হাত নেই সেই জামাই ভালো মনে হচ্ছে এই মুহূর্তে। রানা ভাইয়া আমায় কাঁদতে দেখে ধমক দিয়ে বললেন, তো ন্যাকা কান্না থামাবি? তাহলে তোকে এখানে রেখেই চলে যাব আমি। কথায় যে বললেন এমন না, তার দ্বারা সেটাও সম্ভব হতে পারে। তাই আমি কোনো রকমে চোখে পানি মুছে নিলাম। তারপর রানা ভাইয়া একটা রিক্সা ডেকে নিজেও উঠলেন আর আমাকেও উঠতে বললেন। আমি আর কিছু ভাবলাম না, কারণ এখানে জেদ ধরলে রাউন্ড অফ টাইগার আমাকে এভাবেই এখানে ফেলে রেখে চলে যাবেন, সেই বিশ্বাস আমার তার প্রতি আছে। আমিও উঠে পড়লাম। রানা ভাইয়ার রাগ জেদ নিয়ে আমি আমার সংসারটা পুরোটাই ঝাল হবে, টক আসবে না। আমার মিষ্টি তো দূরের কথা, সেদে সেদে আগুনে ঝাঁপ দিচ্ছি আমি। এসব ভেবে আবারও কান্না পেল। বাসার সামনে আসতেই রিক্সা থামলেই আমি দৌড়ে আমাদের ফ্ল্যাটে চলে যেতে নিলে রানা ভাইয়া পিছন থেকে বলল, আসতে যা। দরদ দেখাতে আসছে, আমার থাপ্পড় মেরে রাগ করে বকাঝকা করে ফালতু দরদ দেখাতে আসছে মানুষ। রানা ভাইয়া পারে শুধু এটা। বাসায় অনেক মেহমান আসছে, আমার যে মন খারাপ তাও সবার সাথে কোনো রকম হাসি খুশি মুখে কথা বলে ড্রেস চেঞ্জ করে ছাদে চলে গেলাম। মন খারাপ হলে ছাদে যাই, কিন্তু রাতে যাই না, ভীষণ ভয় লাগে। কিন্তু আজকে আর ভয় লাগছে না। রাত বাজে 10টা, তবুও ভয় লাগছে না। মন চাচ্ছে এখান থেকে লাফ দিয়ে মরে যাই। তারপর রাউন্ড অফ টাইগার বুঝবে আমায় মারলে আমি কত কষ্ট পাই। মন চাচ্ছে বিয়েটাও ভেঙে দিই, কিন্তু তাই এই মুহূর্তে কি করে সম্ভব ভেবে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলে যাচ্ছি। হঠাৎই শুনতে পেলাম কেউ পেছন থেকে গান গেয়ে উঠল। বকুলের মালা শুকাবে, রেখে দেব তার সুরভি। আমি সাথে সাথেই ঘুরে তাকালাম, গানটা রাওনাফ ভাইয়া গাইলেন। আমি অবাক হয়ে রইলাম। একে তো রাওনাফ ভাইয়া গান গাইতে পারে না তেমন, তারপর আবার এত রাতে এইখানে কেন? আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এই গানটা পারেন রাওনাফ ভাইয়া? না, তবে যে গাইলেন। দূর থেকে কোথা থেকে যেন গানটা বাজছিল, তাই গানে আসতেই মুখস্থ হয়ে গেছে। রানা ভাইয়ার উত্তর শুনে আমি চলে যেতে নিলাম, কারণ এই মুহূর্তে আমার তার সাথে কথা বলার মুড নেই। পেছন থেকে রানা ভাইয়া আমার হাত ধরে বসলো, আমি তাও কিছু বললাম না। কোথায় যাচ্ছিস? রানা ভাইয়া আমার হাত টান দিয়ে তার সাথে মিশিয়ে নিতেই আমি অবাক হয়ে গেলাম, কিন্তু তবুও দৃষ্টি শান্ত রাখলাম, কোনো কথাই বললাম না। অভিমান হয়েছে তোর? এত সহজেই অভিমান হয়ে যায় তোর? যদি আমার মতো ভালোবাসার আগুনে পুড়তি, তখন তো মনে হয় আর বাঁচতেই চাইতি না। যতগুলো দিন তোর নানু বাড়ি ছিলি, কখনো কি আমায় মনে পড়েছিল? সেই আগের মতো বারবার ফোন মেসেজে ডিস্টার্ব করতি না? তখন আমি কতটা পড়তাম জানিস? তখন কি আমার অভিমান হয়নি? কই, আমি তো তোকে বুঝতে দেইনি আমার অভিমান হয়েছে। কারণ ঠিকই তো, আমি তো ওনাকে ভুলেই গিয়েছিলাম, তাই আবারও চুপ করে রইলাম। আমি কিছু বললাম না। কারণ কি জানিস ফরিং? তোর ভালোবাসা ভীষণ ঠুনকো, যা হয়তো যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে। কিন্তু আমার ভালোবাসা সেরকম না। আমার রাগ যেদিন তোর উপর কাজ করবে না, সেদিন বুঝবি আমি হয়তো তোকে আর ভালোবাসি না, বা আমার ভালোবাসা কমে গেছে। আর সেটা কখনোই সম্ভব না রে ফরিং। রাগী মানুষেরা একটা অপ্রকাশিত বই, যেটায় পৃষ্ঠা আছে বাট তা পড়ার ক্ষমতা কারো হয় না। তাদের ভালোবাসার সাথে কখনোই তুলনা করবি না, কারণ তাদের ভালোবাসার গভীরতাটা ততটাই গভীর, ঠিক যতটা তারা গভীর হয়। তাদেরকে বুঝে নিতে হয়। বারবার ভালোবাসি বললেই তাকে ভালোবাসা বলে না ফরিং। ভালোবাসি না বলেও ভালোবাসা যায়। রানা ভাইয়া কথাগুলো বলছিলেন আর আমি অপলক ভাবে তার কথাগুলো শুনছিলাম। সত্যি তো, মানুষটার মনের গভীরত্ব কখনো খুঁজেই পাইনি আমি। তবে কি আমার চেয়ে তার ভালোবাসা বেশি গভীর? রানা ভাইয়া হঠাৎ নুয়ে তার বুকের মাঝে আমার মাথা কিছুক্ষণ চেপে ধরলেন। কিছু শান্তি তার বুকে। আমি আরেকটু লম্বা হলে রানা ভাইয়ার বুকে ভালোভাবে মাথা রাখতে পারতাম, কিন্তু তাও সম্ভব নয়। রানা ভাইয়া নুয়ে এসে আমায় তার বুকে ঠাঁই দিয়েছে, কিছুক্ষণ পর ছেড়েও দিলেন। তারপর কিছু না বলেই চলে গেলেন। আমি তার যাওয়ার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইলাম। তারপর আমিও রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতে আজ মঙ্গলবার, আজ আমার মেহেন্দি অনুষ্ঠান আর গায়ে হলুদ। সব গেস্টরা চলে এসেছে, নানু বাড়ির সবাই, রানা ভাইয়ার নানু বাড়ির লোকও বাকি। আমি এই কদিন আমাদের ফ্ল্যাটেই থাকবো, একসাথে রানা ভাইয়াদের ফ্ল্যাটে কালকে উঠাবে। আমাদের বাসায় বাজছে মিউজিক, আবার রানা ভাইয়াদের ফ্ল্যাটেও বাজছে। আমার কপালে সুখী লেখা ছিল। রাত হতে মেহেন্দি অনুষ্ঠান শুরু। আমি হলুদ লেহেঙ্গা পরে, আর রানু ভাইয়া বলেছে শুধু বিয়ের দিন বেনারসি পরতে হবে, আর সব দিন আমার ইচ্ছে মতো।
পরলাম, সাথে সাথে বেলি ফুল দিয়ে গহনা পরলাম। একদম পা থেকে কোমর অবধি সবই বেলি ফুল। আজকে নিজেই হালকা সাজ দিয়েছি। পার্লার থেকে লোক এসেছিল, কিন্তু আমি বলেছি কালকে পার্লারে সাজবো। আজকে আমি একাই সাজবো। নুসরাত, রুবাইয়া, দিয়া, সৌরভ, আরো অনেকে, আমার যত ফ্রেন্ড সবাই এসেছে। অনেক আনন্দ করছে সবাই, শুধু নাজমুল বাদে। দোস্ত, তুই তো বিয়ে করে নিলি, এবার আমাদের কি হবে? হ্যাঁ রে রুহি, তোর দেবরও নেই যে তার গলায় ঝুলে পড়বো। আরে বাবা, তোর প্রেম করছিস কর, একবার আমার বিয়েটা হয়ে যাক, তারপর তোদেরটাও হবে। আরে প্রেমিকার সাথে কি বিয়ে হয়? তা তো শেখা দিয়ে অনেক আগেই চলে গেছে। ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। সৌরভকে উদ্দেশ্য করে ফ্রেন্ডরা সবাই একসাথে গেয়ে উঠলো। অনেক আনন্দ হচ্ছে, আমিও ওদের সাথে স্টেজে নেমে নাচানাচি করছিলাম। এমন সময় একজোড়া রয়্যাল বেঙ্গল টাইগারের চোখে চোখ পড়তেই থেমে গেলাম আমি। রানা ভাইয়া কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে, চেহারায় তার রাগ স্পষ্ট, যেন আমায় এক্ষুনি খেয়ে ফেলবে। নিজে তো নাচতে জানেই না, তারপর আবার আমি নাচলেও তার সমস্যা। তাই আর দেরি না করে চুপচাপ গিয়ে হলুদ স্টেজে বসে পড়লাম। রানা ভাইয়াকেও তার ফ্রেন্ডরা টেনে এনে আমার পাশে বসিয়ে অনেক চোর করলো, তারপর কিছু পিক তুললো। হঠাৎ রানা ভাই আমায় ফিসফিস করে বললেন, আর যদি নাচতে দেখেছি না, একদম কমর ভেঙে দিব। অসভ্য অভদ্র মহিলা। আমি মহিলা? না, মুরব্বি। মন যাচ্ছে তার মাথাটা এখন ভাজি করে খাই, কিন্তু সম্ভব না। ফিসফিসিয়ে কি আর ঝগড়া করা যায়? তাও আবার সবার দৃষ্টি আমাদেরই দিকে। ঢাকা থেকে রানা ভাইয়ার অনেক ফ্রেন্ড এসেছে। তার অনেকেই বলছে রানা ভাবি অনেক সুন্দর, তুই অনেক সুন্দরী বউ পেয়েছিস, এমন অনেক কিছুই, যা শুনে আমি বেশ খুশি। শুধু রানা ভাইয়াই বুঝলো না যে আমি তার জন্য ঠিকই পারফেক্ট। আমার হাতে রানা ভাইয়ার নামে মেহেন্দি পড়ানো হয়েছে। এতদিনের স্বপ্ন আমার পূর্ণ হলো। শুরু হলো গায়ে হলুদের অনুষ্ঠান। সবাই একে একে হলুদ দিল। হলুদের অনুষ্ঠান শেষে আমি রুমে গিয়ে হলুদ মুছে টান টান হয়ে চোখ বুজে বেডে একটু বিশ্রাম নেওয়ার জন্য শুলাম মাত্র। চোখ খুলতে দেখি রানা ভাইয়ার চেহারাটা। লাফিয়ে উঠলাম তাকে দেখে আমি। আপনি এখানে কখন এলেন? এলাম আমার বেলি ফুলকে দেখতে। আমি বুঝতে পেরেছি যে রানা ভাই আমাকে বেলি ফুল বলেছেন, কিন্তু তবু একটু বাজিয়ে দেখার জন্য বললাম। তা কোথায় আপনার বেলি ফুল? রানা ভাইয়া কিছু না বলে আমার গাল আলতো হাত রাখলেন। ঝুঁকে এসে আমার দিকে তাকিয়ে থেকে কিছুক্ষণ পর একটা বাঁকা হাসি দিয়ে আমার গাল দুটো জোরে টান দিতে আমি আহ করে উঠলাম। রানা ভাই আমার গাল টেনে ধরে বললেন, আমার রসগোল্লা। বলেই গালের কাছে এসে দিলেন গালের উপর এক কামড় বসিয়ে। আমি ব্যথা পেয়ে আহ করে উঠতেই উনি ছেড়ে দিয়ে হাসতে হাসতে রুমে চলে গেলেন। আমি চেয়েছিলাম রানা ভাইয়া নিজ মুখে বলুক তুই আমার বেলি ফুল, কিন্তু তা তো আর হলোই না। বরং উল্টো কামড় দিয়ে চলে গেলেন। উফ, ব্যথা পেয়েছি আমি। আয়নার কাছে গিয়ে দেখলাম দাগ হয়েছে কিনা। না, অতটা দাগ হয়নি। দাগ হলে সমস্যা হয়ে যেত। সবাই প্রশ্ন করলে তখন আমি কি বলতাম? রানা ভাইয়াকে নিয়ে কল্পনায় ভাসতে ভাসতে ঘুমিয়ে গেলাম। কাল আমার বাসর রাত হবে। ইস, কত স্বপ্ন এই দিনটা নিয়ে আমার। রানা ভাইয়া আর অনেক কাছাকাছি থাকবো, রানা ভাইয়া আমায় অনেক আদর করবে, সেই আশা নিয়ে ঘুমিয়ে গেলাম। আর ঘুমের ঘরে তাই স্বপ্ন দেখলাম রানা ভাইয়া আমায় অনেক আদর করছেন, খুব খুব ভালোবাসছেন আমায়। সকালবেলা নুসরাতের ধাক্কাধাক্কিতে উঠলাম। কি হয়েছে, ডাকছিস কেন নুসু? একটু ঘুমোতে দে না। আরে কি বলে মেয়ে, আজকে না তোর বিয়ে? তাতে কি, ঘুমে কি দোষ হয়েছে? ওই বলছি, না হলে ফুপু কিন্তু খুন্তি নিয়ে আসবে। একটু পর পার্লারের থেকে লোকজন আসবে, তাড়াতাড়ি ওঠ। নুসরাত আমায় ডেকে তুলতে আমিও বিরক্ত হয়ে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তারপর পার্লার থেকে সাজাতে এলে তারা আমায় বেনারসি পরিয়ে মাথায় ঘোমটা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন। বারে জুহি, তোকে যে ব্যাডের লুকে খুব সুন্দর লাগছে, বোঝাতে পারবো না। ভাবছি রাউনফাইয়া ডক্টর হয়েও নিচে না অজ্ঞান হয়ে পড়ে। হ্যাঁ রে রুহি, নুসরাত ঠিকই বলেছে। এরপর জিসান ভাইয়ার সামনে ভিডিও কলে কথা হলো, ছোঁয়ার সাথেও হলো। ওর অনেক ইচ্ছে ছিল আমার বিয়েতে অনেক আনন্দ করবে, কিন্তু তার হলো না। ও ফোনেই কান্না করে দিল, যা দেখে আমিও কান্না করলাম। বেস্ট ফ্রেন্ডকে ছাড়া বিয়ে করছি, বিষয়টা কতটা কষ্টের। আব্বুর উপর ভীষণ রাগ হচ্ছে আমার, কিন্তু কি আর করার। বিয়ে পড়ানো শুরু হলো। রওশন চৌধুরীর বড় মেয়ে রাফিয়া রওশন রুহিকে 30 লক্ষ টাকা দেনমোহরে মাহিন চৌধুরীর একমাত্র ছেলে রেদওয়ান রাউরাব চৌধুরীর বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো। বলুন মা কবুল? আমার কবুল শব্দটা বলতে কেমন গলা আটকে আসছে, কেমন পরিস্থিতি। একটা শব্দে আর সেই আগের মতো থাকতে পারবো না।
আজ থেকে পুরো শহর জানবে আমি কারো স্ত্রী, আমি কোনো ঘরের বউ। রুহি, দেরি করিস না, তাড়াতাড়ি বল। কবুল। আলহামদুলিল্লাহ। এবার ছেলের পালা, বলো রাওনাফ বাবা, কবুল। শব্দটা বলেই রানা ভাইয়া আমার দিকে তাকালেন, আমিও তাকিয়ে আছি তার দিকে। আজ থেকে আমি সেই রানা ভাইয়ার বউ, যার প্রতিটা মুহূর্তে আমি মুগ্ধ হই, প্রতিটা মুহূর্তে বিরক্ত। তবে কি হবে, সারা জীবন সম্পর্কটা আমাদের টক ঝাল মিষ্টি। বিয়ের পালা শেষ, শখ করে পালকি নিয়ে এলেন, আর সেই পালকিতে চড়লাম। আজকালকার দিনে এইসব পালকি টালকি চলে না, তবে মহিন চাচুর শখ যে আমাকে সে পালকিতেই আনবে। এটুকু পথ পালকিতে নিয়ে এসে আমায় নামিয়ে দিল। কি সেই ফিলিংস বলে বোঝাতে পারবো না। দাঁড়িয়ে আছি রানা ভাইয়াদের ফ্ল্যাটের গেটের সামনে। আজকে পা রাখলেই আমি হয়ে যাব এই বাসার একজন সদস্য, নিজের নাম জুড়ে যাবে এই সংসারটার সাথে। পেছন ফিরে তাকালাম, দেখলাম আমারই পেছনে আব্বু রাফাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। চেহারা তার মলিন, কেন জানি ভাষাহীন মনে হলো তাকে। আমার দিকে চোখ পড়তে একটু সামান্য হাসি দিলেন। এর মধ্যে বড়মা বললেন আমায় পা বাড়াতে। আমি পা বাড়ালেও বড়মা আমার কপালে চুমু খেয়ে বললেন, আমার ঘরের লক্ষ্মীকে আমি ঘরে তুলেছি, আর কোনো চিন্তা নেই আমার। আমার শালাবাবুর এবার ঝগড়া করতে সুবিধা হবে, আর কষ্ট করে ওই ফ্ল্যাটে গিয়ে ঝগড়া করতে হবে না। সব শেষে আমায় একলা রণব ভাইয়ার রুমে রাখা হলো। রুমটা দেখে মুগ্ধ হলাম আমি। এ যেন বেলি ফুলের রাজ্য। পুরো বেডটা বেলি ফুল দিয়ে সাজানো, বেডশিট সাদা, মাঝে মাঝে কয়েকটা হলুদ গোলাপ। বেলি ফুলের ঘ্রাণে আমি মাতাল হয়ে যাচ্ছি। বিছানার উপরে হলুদ গোলাপ আর বেলি ফুল দিয়ে লেখা, আর লাভ আর। আমি রওনক ভাইয়ার বেলি ফুল, আর এই বেলি ফুল আমার। ভেবেই খুশিতে মনটা ভরে গেল আমার। রওনক ভাইয়া টাকা ছাড়েন, পরে বাসর ঘরে যান, এর আগে যাওয়া হবে না। হ্যাঁ শালাবাবু, বেশি দেরি করো না, আমার বোনটা একা বসে আছে। আমার রুমে যেতে আমারই টাকা লাগবে? এটা কোনো কথা হলো? আমি যাব না বাসর ঘরে। বলে সেখান থেকে সরে আসতে নিলেই নুসরাত রানাফের পথ আটকে দিয়ে বলল, না না দুলা ভাই, তা তো হবে না। বাসর ঘরে তো আপনাকে যেতেই হবে, তাই টাকা দিয়ে বিদায় করুন। লাগবে না আমার বাসর ঘরে যাওয়া, আমি অন্য রুমে গিয়ে শুয়ে পড়ছি। আরে শালাবাবু, কি করছো? তুমি তো বলো রুহি পিচ্ছিবে, তোমার পিচ্ছি বউ একা একা থাকলে ভয় পাবে যে। সমস্যা নেই, ও যথেষ্ট স্ট্রং। সেই জন্যই তো বলছি, তোমার বউয়ের এই স্ট্রং তুমি না থাকলে হবে কি করে? এত শতবাদ, আমি অসুস্থ মানুষ হয়ে এসেছি। রাউনাফ, টাকা দে, নয়তো রুহির সাথে আমি গিয়ে ঘুমিয়ে পড়বো। আরে আরে, কি বলছো ফারিন? তুমি রুহির সাথে ঘুমালে আমার কি হবে? রাউনা, টাকাটা তাড়াতাড়ি দিয়ে দাও শালাবাবু, না হলে আমার ঘুম শেষ আজকে। চলুন দুলা ভাই, আমি আর আপনি একসাথে গিয়ে ঘুমিয়ে পড়ি। এমনিতেও ওই পুচকি মেয়ে নিয়ে আমার বাসর হবে না। না না, তোমার বউ ছাড়া তোমার ঘুম হতে পারে, কিন্তু আমার হবে না। অনেক জোর টোর করে শেষ অবধি রানাফ 10,000 দিয়ে বলল, না না ভাই, তুই যা, অনেক কষ্ট করে বাসর ঘরে সাজিয়েছি আমরা। তুই যে ইন্টারন্যাশনাল ঘাড়তারা, তা আমরা জানি। সবাই জানে রানাফ সলিড ঘাটতেরা ছেলে, তাই 10,000 টাকাতেই সবাই সন্তুষ্ট হলো। অবশেষে রুহির অপেক্ষার প্রহর শেষ হলো। রানাফ দরজা খুলে রুমে ঢুকে পড়লো। সাথে সাথে আমি খাট থেকে নেমে সবার কথা মতো রানা ভাইয়ার পায়ে গিয়ে সালাম করলাম। তারপর আবার ঘুমটা টেনে গিয়ে বিছানায় বসলাম। মুখে আমার মৃদু হাসি। রানাফ তা হয়তো বুঝতে পারছেন, কি লজ্জা লাগছে আমার বলে বোঝাতে পারবো না। কিন্তু রানা ভাইয়া স্ট্যাচুর মতো ওখানেই দাঁড়িয়ে আছেন, কপাল কুঁচকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ওয়াশরুমে চলে গেলেন প্যান্ট আর টি শার্ট নিয়ে। তার এই কর্মে আমি বেশ বিরক্ত। কোথায় এসে আমার ঘুমটা সরিয়ে দিয়ে বলবে কত কি, তা না করে মহারাজা ড্রেস চেঞ্জ করতে চলে গেলেন। আরে বাবা, আমিও তো বেনারসি পরে আছি, আমারও তো চেঞ্জ করতে হবে। তা আগে এসে ঘুমটা তো খুলবি, তা না করে তুই চলে গেলি নিজে চেঞ্জ করতে। ওয়াশরুম থেকে বের হয়ে এসে পাঞ্জাবিটা বেলকনিতে গিয়ে মেলে দিয়ে আবারও রুমে আসলেন। তারপর বেডে এসে পা ঝুলিয়ে বসে আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইলেন। এই বুঝি আমার ঘোমটাটা এসে খুললেন রানা ভাইয়া। ইস, আমি চোখ বন্ধ করে প্রস্তুতি নিচ্ছি, হঠাৎই আমার ঘোমটাটা টান মেরে সবটা নিয়ে নিলেন রানা ভাইয়া। আমি তো অবাক হয়ে গেলাম তার কাণ্ড দেখে। এটা কি হলো? বেশ করেছি, অনেকক্ষণ ধরে সহ্য করছি তোর ঢং, আর দেখতে মন চাচ্ছে না। আমার আবার কোথায় ঢং করলাম আমি? ঢং করিসনি, এই যে ঘোমটাটা নিয়ে কি যে শুরু করেছিস, এই উকি ঝুঁকি দিচ্ছিস, কেমন করে তাকাচ্ছিস, গরমের মাঝে এখনো এইসব বেনারসি পরে বসে আছিস, এটা ঢং নয়। এটা আপনার ঢং কেন মনে হচ্ছে? হ্যাঁ, বাসর ঘরে স্বামীর পায়ে ধরে সালাম করতে হয়, তারপর
সে সালামি দেয়, তা তো আপনি দিলেনই না। তারপর আবার সুন্দর করে বউয়ের ঘুমটা খুলে, তা না করে গুন্ডাদের মতো ঘুমটাটা টান মারলেন আপনি। এখানে আমার আমার রাগ হওয়ার কথা, উল্টো আপনি রাগ দেখাচ্ছেন। এরকম হাঁ করে আছেন কেন? হ্যাঁ, আমার মুড নষ্ট করে আপনার শান্তি হয়েছে? এমন ভাবে বলছিস যেন জীবনে কতবার বাসর করেছিস। এই পিচ্ছি মেয়ে এত অভিজ্ঞতা কোথায় থেকে পেলি? মুভিতে দেখেছি। ও আচ্ছা, লাইফটাকে কি তোর মুভি মনে হয়? আর একটা কথাও যদি শুনেছি না তোর মুখে, চুপচাপ গিয়ে শাড়ি চেঞ্জ করে এসে শুয়ে পড় যা। মানে? চুপচাপ যেতে বলেছি। টেবিলের ওপর শপিং এ শাড়ি রাখা আছে, তাড়াতাড়ি চেঞ্জ করে এসে শুয়ে পড়। আমায় আর কোনো কথা বলার সুযোগ দিলেন না, জোর করে শপিং ব্যাগটা হাতে ধরিয়ে দিয়ে ঠেলে ওয়াশরুমে পাঠিয়ে দিলেন। আর আমি শাড়ি চেঞ্জ করতে করতে যত ধরনের গালি জানতাম সব দিচ্ছি তাকে। এ আমার কার সাথে বিয়ে হলো? তার মুডের ঠিক নেই। এদিকে কত সুন্দর রোমান্টিক মুড, আবার এই আনরোমান্টিক হয়ে যায়। আমি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলাম একটা বই হাতে নিয়ে রুমের মাঝে পায়চারি করছেন। আমি গিয়ে বেনারসিটা রাখতেই রানা ভাইয়া বলে উঠলো, এবার চুপচাপ শুয়ে পড়, আমায় একদম ডিস্টার্ব করবি না। কি ভাই, পাশের রাতেও কি বউকে সময় দিতে পারবি না? সেই দিনও তোর পড়াশোনা করতে হবে, তো বিয়ে কেন করছিস? এত সুন্দর বেলি ফুলের বাসর ঘরে আমার কত স্বপ্ন ছিল, সব ভেঙে দিয়ে শান্তিতে বসে বসে তুই এখন পড়বি, তাই না? রান অফ টাইগার কি আর সাধে বলি? এমন পুরুষ আমি জন্মেও দেখি নাই। আমার কপালটাই খারাপ, তার সুদর্শন রূপ দেখে প্রেমে পড়েছিলাম আমি। একবারও মনে ছিল না যে লোকটা একটা বজ্জাত। দেখ ফরিং, আমার মতো বকাঝকা করার মনে মনেই কর, একদম মুখে সাউন্ড করার চেষ্টা করিস না, তবে কিন্তু ভালো হবে না। না না, আমি কেন আপনাকে ডিস্টার্ব করতে যাব? পড়ুন, আপনি পড়ুন না। পড়ে একদিনেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হন। আমার সুখের বাসর ভেঙে দিয়ে আপনি যা মন চায় তাই করেন, কিচ্ছু বলবো না আমি। ভাসর তোর সাথে করব? ফুচকি মেয়ের সাথে বাসর কেমনে করে আবার? তা আমি পুচকে যখন বিয়ে করলেন কেন? মোহিন চাচুকে আরো ভালো করে বোঝালেই তো পারতেন, না হলে আমায় বলতেন, আমিই বলে দিতাম। তোরে না বলেছি কানের কাছে জ্ঞান জ্ঞান করবি না? চাই না আজকে রাতে তোকে মারতে, চুপচাপ গিয়ে শুয়ে পড়। আমার যত গালি দেয়ার তাকে উদ্ধার করছি আমি মনে মনে, আর সে বই নিয়ে পড়ছেন। এত সুন্দর বেলি ফুলের বাসর ঘর দেখে কি ভেবে রেখেছিলাম আমি, এমনকি কাল রাতে স্বপ্নও দেখেছিলাম। সব শেষ, সব। অনেকক্ষণ একা একা বিড়বিড় করে ঘুমিয়ে গেছি, কখন টেরই পাইনি। রুহি ঘুমোতেই রাউন্ড অফ রুহির কাছে গেল, লাইট অফ করে দিয়ে রুহির গলায় একটা স্বর্ণের লকেট আর হাতে আংটি পরিয়ে দিয়ে রুহির আঙুলে চুমু খেলো। বোকামে বুঝিস তুই? তুই এতটাই পুচকু যে বাসর করার বয়স হয়নি। প্রথম রাতে কাছে আসতে চাই না আমি। আমাদের মাঝে সবকিছু ধীরে ধীরে হবে। আগে তুই আমায় পুরোপুরি ভালোবাসতে শিখ, তারপর। আজকে আমার চেয়ে খুশি কেউ হয়নি। তোকে নিজের করে পাওয়ার আনন্দ ছিল অতুলনীয়, যে আনন্দ অন্য কোনো আনন্দের কাছে তুচ্ছ। তোর জন্যই তো ডাক্তার হব, তোর জন্যই তো আমার সব। অনেক ভালোবাসি ফরিং, অনেক অনেক। তুই আমার বেলি ফুল, তুই আমার মেঘ কন্যা, তুই আমার মায়াপুরী, তুই তো আমার সব। আজকে বউ সাজে যে তোমায় এত সুন্দর লাগছিল বলে বোঝাতে পারবো না। সেই ছোট্ট ফরিংকে বেনারসিতে দেখার আমার ভীষণ ইচ্ছে ছিল, আজ তাও পূর্ণ হলো। আমি চাই আমার দূরত্ব বুঝে নে, তুই আমার ভালোবাসার গভীরতা বুঝে নে, যা শুধু শরীর ছুঁয়ে বোঝা যায় না। আমি তোর মন ছুঁতে চাই ফরিং, শরীর নয়। অনেক ভালোবাসি তোমায় বেলি ফুল। আজ এই বেলি ফুলের বাসর শুধু তোমার জন্য। বলেই রাওনাফ রুহির কপালে গালে চুমু খেলেন, যা রুহি কিছুই টের পেল না। তারপর রুহির কোমর জড়িয়ে ঘুমিয়ে পড়লেন। হতেই রুহির ঘুমটা ভেঙে যায়। অমনি কোমরে কারো ঠোঁটে স্পর্শ পেয়ে রুহি তাকিয়ে দেখলেন রাওনাফ তার কোমর জড়িয়ে ধরে শুয়ে আছে। ইস, কি সুন্দর লাগছে রাওনাফ ভাইয়াকে। কিন্তু রাওনাফ ভাইয়াকে সারা রাত আমার কোমরে এভাবেই ছুঁয়ে ঘুমিয়েছিলেন। কাল রাতে কত অপমান করলো, তবুও রাওনাফ ভাইয়া শুনছে। কি হয়েছে রে, ডাকাডাকি করছিস কেন? আপনি কোথায় শুয়ে আছেন? এটা কোথায় আবার বেরে? এসব ফালতু প্রশ্ন আমায় ঘুম থেকে জাগিয়ে তুলে তুই করছিস? একটু তাকিয়ে দেখেন প্লিজ। রাওনাফ উঠে বসলো। তাকিয়ে রুহির সাদা পেটের দিকে তাকাতেই রুহি শাড়ি ঠিক করে নিলেন। এই জন্যই তো বলি আজকে বেডটা এমন লোহার মতো শক্ত কেন? কি বলেন? তার মানে আপনি বলতে চাইছেন আমার পেট লোহার মতো শক্ত? নয়তো কি? বাপরে বাপ, আমার মাথা পুরো ব্যথা হয়ে গেছে। জানতাম মেয়েদের শরীর নাকি তুলোর মতো নরম থাকে, তা তোর এই অবস্থা কেন? ও, বুঝতে পারছি। সব কিছুতেই তো তুই ছেলেদের মতো গুন্ডামি মাস্তানি করিস, তাই ছেলেদের মতোই তোর শরীরও শক্ত। রাওনাফ ভাইয়া, আস্তে, আমার কানটা ফেটে গেল রে। ভাগ্যিস রুমটা সাইলেন্ট রুম, না হলে সবাই দৌড়ে চলে আসতো। আমি শুধু রাগে ফুসফুস করছি। নাগিনের মতো ফুসফুস না করে সর, গিয়ে ফ্রেশ হয়ে নিচে যা।
আমার আপনার সাথে ঝগড়া করার কোনো ইচ্ছে নেই। এই সাত সকালে তো নাই। বাসা ভর্তি গেস্ট না হলে এক্ষুনি দৌড়ে আমি আমাদের ফ্ল্যাটে চলে যেতাম। কি কথা কানে যায়নি? যেতে বলেছি। যাচ্ছি। ওয়াশরুমে গিয়ে তাকে গালি দিতেই আয়নায় তাকিয়ে দেখলাম আমার গলায় লকেট, হাতে আংটি। এসব কার? কোথা থেকে আসলো? আমি তো রাতে সব গহনা খুলে রেখেছিলাম। ফ্রেশ হয়ে দৌড়ে রুমে গিয়ে লকেট আর আংটি হাত থেকে খুলে রাওনা ভাইয়ার হাতে দিয়ে বললাম, এগুলো কার দেখুন তো। আমার গলায় হাতে কোথা থেকে আসলো? রাওনা ভাইয়া অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছেন। আপনি রাগ দেখাচ্ছেন কেন? বললাম, এগুলো কার? তুই এগুলো খুলেছিস কেন? বলেই বেড থেকে উঠে আমার দিকে এক পা দু পা করে এগিয়ে এসে আমায় একদম দেয়ালে ঠেকিয়ে চুলগুলো সরিয়ে লকেটটা পরিয়ে দিলেন আর হাতে আংটি পরাতে পরাতে বললেন, ফের যদি এসব খুলেছিস তো তোর একদিনকে আমার সারা জীবন। আর এগুলো কার? আপনি আমায় কেন পড়াচ্ছেন? আমার মন চেয়েছে তাই পড়িয়েছি। এই সম্পর্কে আর একটা প্রশ্ন করলেই এখানে আছাড় মারবো ধরে। আরে বাবা, কি অদ্ভুত লোক। আমিও কোন কথা আর বাড়ালাম না কিছুই। সাত সকালে আছাড় খাওয়ার শখ নেই আমার, তাই নিচে চলে গেলাম। সবার সাথে কথা বললাম। ফাইন আপু আমায় নিয়ে বাসরাতে অনেক ট্রোল করলো, কিন্তু আমি চুপচাপ। সে তো আর জানে না তার ভাই আমাকে বাসরের 14টা বাজিয়ে দিয়েছে আমার। দেখতে দেখতে বৌভাত অনুষ্ঠানও শেষ। কালকে সকালেই রানা ভাইয়া ঢাকায় চলে যাবে। এ নিয়ে আমার কিছুই যায় আসে না। এই 3 দিনে অনেক জ্বালিয়েছে, আর লাগবে না। জাহান্নামে যাক, কিছুই বলবো না আমি। ঘোড়ার ডিমের বিয়ে হয়েছে আমার নামের বউ আমি, স্বামীর বউ তো আর না। আজকে আমার বিয়ের 25 দিন পূর্ণ হলো। বৌভাত শেষের দিন রাতেই রানা ভাইয়া চলে গেছে ঢাকায়, তার মেডিকেল এক্সাম আছে। এটা হলেই তার বাংলাদেশের ডাক্তারি পড়া কমপ্লিট। তারপর নাকি আবার বিদেশে যাবে শুনলাম। ডাক্তারি কিসের যেন কোর্স করবে, সেটা করলে নাকি বড় ডক্টর হওয়া যায়। আদিক্ষেতা বউয়ের হৃদয়ে অসুখ জমিয়ে সে নাকি আবার বড় ডক্টর হবে। আমিও থেমে থাকবো না, আমিও আমার পড়াশোনা আরো বাড়িয়ে দিব। রানা ভাইয়ের মতো টপার হয়েই ছাড়বো। কিন্তু জেদ তো আছে, পারবো কি? কালকে আমার এইচএসসি রেজাল্ট দিবে, সেটা নিয়ে ভীষণ চিন্তায় আছি। ফারিন আপু কিছুদিন আগে চলে গেছে, তার ডেলিভারি মা, সেটা যে কোনো সময় হতে পারে। বড় মাও সেখানে। বাসায় আমি, মহিন চাচু আর মীরাকেও বড় মা থাকতে বলেছে, তাই মীরা আছে। মাঝে মাঝে রাফা আসে আমার কাছে। এ নিয়ে চলছে সব। কালকে রেজাল্ট দিবে, তাই মনটা অনেক খারাপ হয়ে আছে আমার। আগেও তো রেজাল্টের সময় আসতো, বাট আমি কোনো তোয়াক্কা করতাম না। সবসময় চিল মুডে থাকতাম। রেজাল্ট দিল না না দিল, কখন দিবে না দিবে, এইসব ভাবার সময় আমার হাতে একদমই ছিল না। কিন্তু আজকে ভীষণ রকম চিন্তা হচ্ছে, কি যে করি। গলা দিয়ে ভাতও নামছে না, এমন একটা অবস্থা আমার। কি হবে আমার রেজাল্ট? খারাপ হবে নাকি ভালো? যদি প্রতিবারের মতো কোনো রকম পাশ করি তবে তো আব্বু খুশি হয় আর সবাই বকাঝকা করে। কিন্তু এখন তো আমি শ্বশুর বাড়িতে, এখানে সবাই কেমনে নিবে? বিশেষ করে রাওনা ভাইয়া আমার পরীক্ষার সময় উনি কত পরিশ্রম করেছেন। ওনার সামনেও দাঁড়াতে পারবো না যদি রেজাল্ট খারাপ হয়। কি হবে তখন? এরকমটা ভেবে রুমের মধ্যে পায়চারি করছি আমি। হঠাৎ মহিন চাচু ডাকলো আমায়, আমিও গেলাম। রহিমা, ফারিন নাকি অসুস্থ হয়ে পড়েছে অনেক, তাই আমি এখনই ঢাকায় যাচ্ছি। তুই মীরাকে নিয়ে পাশে থাকিস আর সবকিছু দেখে শুনে রাখিস। আচ্ছা চাচু। কি বললি তুই রুহি? কই কি বললাম? আবারও চাচ্চু বলি? বলছি না আমায় তুই আর চাচ্চু বলবি না। ও সরি আব্বু। গুড। তোর মন খারাপ রহিমা? না তো, কেন? চেহারা কেমন ফ্যাকাশে লাগছে, চিন্তিত ভাব। কিছু হয়েছে আমায় বল। না, কিছু হয়নি। ফুপা, রুহি কালকে রেজাল্ট দিবে, তাই ওর মন খারাপ। তাই রুহি, দূর বোকামে, চিন্তা করিস না, সবকিছু ভালোভাবে দেখিস। যদি খারাপ হয়? আমার মেয়ে রুহির সাথে খারাপ কিছুই হতেই পারে না। এবার একটু হাস। তারপর আমি হালকা হাসি দিয়ে মহিন চাচু থুকু আমার শ্বশুর আব্বুকে এগিয়ে দিলাম। এত দুশ্চিন্তার মাঝে যদি রাওনা ভাইয়া আমার একটাবার ফোন দিয়ে ভালোভাবে কথা বলতো, তাও নিজেকে শান্ত করতে পারতাম আমি। কিন্তু লোকটা এত বেশি ব্যস্ত যে আমার খবরটাও নেয় না। উল্টা আমি ফোন দিলে কখনো ভালো করে কথাও বলে না। আমি এই অন্যায় করি, আমি ওই অন্যায় করি, এসব নিয়ে ঝামেলা করে। সারাদিন কিছু খাইনি, মীরা অনেক জোর করেছে তাও খাইনি। রাতে খবর পেলাম ফাইনাপুর নাকি ফুটফুটে একটা ছেলে হয়েছে। ফাইনাপুও সুস্থ আছে আর বাচ্চাও সুস্থ আছে। শুনে খুশি হলেও মনটা আমার বেজায় ভার। রাতে এপাশ ওপাশ করেও সারা রাতে একটুও ঘুমোতে পারিনি। কি রেজাল্ট হবে? পরের দিন সকালে ঘুম থেকে উঠে মীরা আমায় অনেক খুশি করার চেষ্টা করলো। ছোঁয়া ফোন দিয়েছিল, ও বললো ওকে জিসান ভাইয়া চিন্তা করতে নিষেধ করেছে। রেজাল্ট যাই হোক, জিসান ভাইয়ার সমস্যা নেই তাতে, কিন্তু রাওনা ভাইয়া
সে কি আমায় এমন একটা কথা বলেছে ফোনে? আজকে 5 দিন ধরে আমি তার সাথে কোনো যোগাযোগ করিনি। সেদিন বকাঝকা করেছে বলে ব্লক করে দিয়েছি আমি তাকে সব জায়গা থেকে। আইডি নিয়ে এত সমস্যা, পরে আইডিও ডিঅ্যাক্টিভেট করে দিয়েছি। সব মিলিয়ে আমার মন খারাপ। এই বাসার তালা টালা মেরে চলে গেলাম আমাদের ফ্ল্যাটে। আম্মুর কোলে মাথা রেখে শুয়ে আছি আমি, আর আম্মু আমার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিচ্ছে। তাও একটু মনে শান্তি হচ্ছে আমার। আম্মুর এই জায়গাটাই আমার যত শান্তি। বিয়ের পর আম্মু আমায় আর বকাঝকা দেয়নি, উল্টো অনেক আদর করে। না, আব্বু তো আছেই। আপু তুমি চিন্তা করো না, দেখো তোমার রেজাল্ট ভালো হবে। যদি না হয় রে রাফু, তখন তো তুইও বলবি রুহি আপু পচা রেজাল্ট করেছে। না, রওনা ভাইয়া বলেছে তোমার রেজাল্ট ভালো হবে। সাথে সাথে আমি আম্মুর কোল থেকে মাথা সরিয়ে অবাক হলাম। রানা ভাইয়া বলেছে মানে? হ্যাঁ, রওনা ভাইয়া বলেছে তোমার চিন্তা না করতে, তুমি অনেক ভালো রেজাল্ট করবে। আর আমায় বলেছে তোমাকে গিয়ে সান্ত্বনা দিতে। আমার সাথে কথা বলে না, আর তলে তলে এত দরদ। এই মুহূর্তে ওই দরদও আমায় সান্ত্বনা দিতে পারছে না। অনেকক্ষণ আমার রুমে গিয়ে পর্দা টেনে রুম অন্ধকার করে দু পায়ে মুখ গুজে বসে আছি। কাউকে ডিস্টার্ব করতে নিষেধ করেছি। অনেকক্ষণ পর আমি হয়তো ঘুমিয়ে পড়েছিলাম। রানফ এসেছে রুহি বাসায় একা বলে। মহিজা চৌধুরী পাঠিয়েছে গিয়ে। রানফের পরীক্ষার 10 দিন বাকি, তবুও তাকে আসতে হলো। কি করবে সে? তার রুহির চিন্তা নিঃশ্বাস গিয়ে আঘাত করছে মাথায়। রুহির মায়ের সাথে কথা বলে রাফাকে চকলেট দিয়ে রানাফ রুহি রুমে চলে গেল। গিয়ে দেখে দরজাটা খোলা। রুহি সারা রুম অন্ধকার করে বসে আছে। এটাও রুহি নিজের মন খারাপের একটা সমাধান মনে করে। সেটা রানাফ জানে। রানাফ রুহির রুমের লাইট অন করে দিয়ে দেখলো রুহি ঘুমিয়ে পড়েছে। রুহির মাথা তুললো। রুহি চোখ টিপ টিপ করে খুলে রানাফকে তার সামনে দেখে অবাক হলো। আপনি আপনি নাকি জিন পড়ি, নাকি আমার কল্পনা, নাকি আমার স্বপ্ন? তোমার বাস্তব। ইয়ার্কি নাকি? মুড সুইং হলে এরকম ভূতেরা মজা নেয়, তা জানি আমি। এই ভূত আপনি জানতো? আমার মন ভালো না, আবার ফাজলামো করেন না তো। ভূত? হ্যাঁ, আপনি ভূত। রানা ভাইয়া এই সময় জীবনেও আসবে না। 10 দিন পর পরীক্ষা তার। সে পৃথিবী উল্টে গেলেও এখানে আসবে না এখন। এমনকি আমি মরে গেলেও আমার লাশটা শেষবার দেখতেও আসবে না। শেষের কথাটা বলার সাথে সাথে রাউনফ রেগে গিয়ে নিজেকে কন্ট্রোল করতে না পেরে ঠাস করে মারলো রুহিকে এক থাপ্পড়। থাপ্পড় খেয়ে রুহির সাথে সাথে বেডে শুয়ে পড়লো। এবার রুহির বিশ্বাস হলো এটা আসলে রাউনফ ভাইয়া। রুহি গালে হাত দিয়ে রাউনফের দিকে তাকালো। এসেছিলাম তোর মন ভালো করতে, উল্টো তুই আমার মন খারাপ করে দিলি। মরে যাবি? আমাকে আগে মারিস, তারপর মরিস। না হলে আমি যে পুড়ে ছারখার হয়ে যাব। তোকে দেখতে না পেলে আমার 2 চোখ এমনিতেই অন্ধ হয়ে যাবে। আমার হাসিটাই মিলিয়ে যাবে। সবাই বলে আমি হাসি না, কিন্তু কেউ তা দেখে। আমি যতবার তোর চেহারাটা দেখি ততবারই হাসি। এটা কেন কেউ দেখে না? কেউ কেন বোঝে না? কেন আমার সবকিছু অপ্রকাশিত? কেন আমার পরীক্ষা, আমার দুনিয়া সব একদিকে আর তুই একদিকে? আর তুই কিনা বলছিস তুই মরলেও দেখতে আসবো না? এটা কেমনে বলিস তুই? তুই A+ পেয়েছিস, এতে সবাই খুশি, কিন্তু আমি খুশি না রুহি। আমি খুশি হয়েছি তোর কাছে আসতে পেরে। তুই কেন বুঝিস না? আমি A+ পেয়েছি? হ্যাঁ, আমার রুহি সব পারে, শুধু টপ রেজাল্ট করতে পারে না। টপ রেজাল্ট দিয়ে কি করব? A+ কি রেজাল্ট না রানা ভাইয়া? তার মানে আপনি খুশি হননি? না, তোর কোনো কাজেই আমি খুশি না। বেশ, আপনি যখন খুশি না, তাহলে আমি আপনাদের বাসায় আর যাব না। আপনি গিয়ে গোল্ডেন পাওয়া মেয়েকে খুঁজে এনে বিয়ে করে নিন। রানফ কিছুক্ষণ রুহির দিকে ভ্রু কুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কোনো কথা না বলে রুহিকে কোলে তুলে নিলেন। আরে আরে, কি করছেন? রানফ কিছু না বলে রুহির দিকে এক পলক তাকিয়ে হাঁটা দিলেন। আর রুহি লাফালাফি করছে রানফের কোল থেকে নামার জন্য, কিন্তু কিছুতেই পারছে না। রানফ রুহিকে কোলে নিয়ে চললো নিজের ফ্ল্যাটের দিকে। নিয়েও গেল। রুহিকে নিয়ে গিয়ে রুমে বিছানার উপরে ঠাস করে ফেলেই রানফ রুহির উপর চড়লো। এটা কি করলেন? রানফ রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে রুহির দিকে। উফ, আপনি কত ভারী রানা ভাইয়া। উঠুন, আমি আপনার ভর সহ্য করতে পারছি না। কেন রে ফরিং, এখন কেন পাচ্ছিস না? খুব তো আমার বউ হওয়ার শখ ছিল, তাই কষ্ট তোকেই পেতে হবে, অন্য মেয়ের চান্স নেই। রানফ কথাটা বলে রুহির গলায় মুখ ডুবিয়ে দিল। রুহি অবাক হয়ে গেল রানফের এহেন কাণ্ড। এই প্রথম রানফের গভীর ছোঁয়া পেল রুহি। কিছুটা আনন্দও লাগছে, ভয় প্লাস আতঙ্ক। কারণ রানফের চেহারায় স্পষ্ট রাগ ফুটে উঠেছে। অনেকক্ষণ পর রানফ রুহির গলা থেকে মুখ সরিয়ে রুহির দিকে তাকিয়ে দেখে রুহি চোখ মুখ খিচে আছে। সেটা দেখে রানফ হেসে উঠল। রুহি চোখ মেলে দেখলো রানফের হাসি। হঠাৎ রানফ আরো গম্ভীর হয়ে উঠল। তোর এত বড় সাহস হয় কি করে যে তুই আমাকে ব্লক করিস?
তো কি করব? আপনি আমার খোঁজ খবর নেন না যে। তারপর আমি ফোন দিলেও তো ব্যস্ততা দেখান। আমি 100 বার ব্যস্ততা দেখাবো, তাই বলে তুই আমাকে ব্লক দিবি? বলেই রুহির গলায় এক কামড় বসিয়ে দিয়ে রাউনফ উঠে গেল আর চিৎকার দিয়ে উঠল, আপনি একটা বিষাক্ত পুরুষ, এভাবে কামড় কেন দিলেন? দাগ হয়ে গেছে। জ্বলছে আমার, জ্বলছে প্রিন্সেস? খুব জ্বলছে। আর কয়েকটা কামড় দিই পুচকি। তাহলে আমি আপনাকে শুলে চড়াবো। আর কথায় কথায় আমার আর পুচকি বলবেন না, একদমই না। আমার বয়সী মেয়েদের নিজেদেরও পুচকি আছে, আর আপনি কি না আমায় পুচকি বলেন? তো তোমার কি পুচকু লাগবে নাকি বউ? আপনি ওই লেভেলের পুরুষই না। আপনার বউ হলে লাগবে কেমনে বলেন? বলতেই রাউনফ হেসে উঠে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল। 2-3 দিন ছিল রাউনফ, এতদিনে রুহিকে দিয়ে যত ধরনের জ্বালাতন আছে সব করিয়েছে। মাঝে মাঝে একটু একটু মিষ্টি প্রেমও চলছিল। এবার মহিন চৌধুরীও চলে এসেছে। এখন রুহি অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিচ্ছে। কয়েক মাস পরই রুহির অ্যাডমিশন পরীক্ষা, তাই রাউনফের ঠিক করা টিচারের কাছেই রুহি পড়া শুরু করলো। দেখতে দেখতে রুহির অ্যাডমিশন পরীক্ষাও দিল। রাউনফের ডাক্তারি শেষ। পুরো ঢাকা শহরে 12 জন টপ রেজাল্ট করেছে, তার মধ্যে রাউনফ দ্বিতীয় হয়েছে। রাউনফের নামের সাথে জুড়ে গেছে ডক্টর শব্দটা। এখনই হসপিটালে জয়েন করার অনুমতি থাকলেও রাউনফ করবে না। সে 1 বছরের জন্য বিদেশে গিয়ে ডাক্তারি একটা কোর্স কমপ্লিট করবে। ভর্তি হয়েও গেছে, বাংলাদেশে ক্লাসও করে। চলে যাবে কয়েকদিন পরেই। তাই এখন যশোরেই আছে রাউনফ। রাউনফের আম্মু এসেছে ঢাকা থেকে। ফারিনের ছেলের নাম রাখা হয়েছে নিয়াজুল ফুহাদ, নামটা নিয়াম রেখেছে। তারাও এসেছে যশোরে। মোটামুটি ভালোই আনন্দ হচ্ছে, সবাই এক হয়েছে। ফারিন আপু আসার পর আমি সারাদিনই ফুহাদকে নিয়ে দুষ্টুমি করি। রাউনফ ভাইয়া হাজার ডাকলেও যায় না। রাউনফ ভাইয়া এসে বকাঝকা করে, বাট তাতে আমার কিছুই যায় আসে না। বাবু কোলে থাকলে রাউনফ ভাইয়া তো আমায় কিছু বলে বলুক, মারতে তো আর পারবে না, তাই সুযোগ নেই। ফড়িং, ওই ফড়িং। শোনো ময়না পাখি, ফুয়াদ তোমার খালামণিকে তোমার বজ্জাত রাউনফ মামা ডাকছে কেন বলো তো? তাকে একটু বকে দাও তো। আমি রাউনফ ভাইয়ার দিকে তাকিয়ে থেকে বললাম, শুটিং হচ্ছে হ্যাঁ? ফুয়াদ তোমার মামা বলছে কি তুমি শুনতে পাচ্ছ? তুমি নাকি শুটিং করছো, কিছু বলে দাও তো বাবা। হঠাৎ রাউনফ ভাইয়া আমার দিকে ঝুঁকে এসে আমার চেহারায় চোখ বোলাতে বোলাতে বললেন, ফুহাদকে নিয়ে সারাদিন বসে থাকলে হবে? ফুহাদের মামাকেও তো দেখতে হবে। কেন ফুহাতের মামা কি পিচ্ছি নাকি ফুহাতের মতো? বউ দেখলেই ফুয়াতের মামার কেমন নিজেকে পিচ্ছি পিচ্ছি মনে হয়। বউকে পেতে ইচ্ছে করে। না হলে যে ফুয়াতের মামা নিজে ডাক্তার হয়েও বউয়ের আদরের অভাবে অসুস্থ হয়ে যাবে। আমি ফুহাতের মামাকে আদর করতে পারবো না, হোক সে অসুস্থ, আমার কি? তাহলে আদর নিতে তো পারো তাই না? না, নিতেও পারবো না, কারণ ফুহাতের মামার আদর হলো অসভ্য আদর। তা তিনি আমায় ওইবার এসে বুঝিয়ে গেছেন। ফাঁকা বাসা পেয়ে বউকে অত্যাচার করেছে, এবারে তা সহ্য হবে না। বলছি কি বউ, অসভ্য আদর না করলে আমরা ফরহাদের জন্য প্রেমিকা কোথায় পাবো বলো? ফুহাদের প্রেমিকা? হ্যাঁ বউ, তুমি বুঝবে না, পুচকি মানুষ, চাপ নিও না। হঠাৎই ফুহাদ কান্না করে উঠতেই আমি ফুহাদকে একটা চুমু খেলাম। ইস, সেই কিসটা আমার প্রাপ্য ছিল। বউ আমাকেও একটা দে না পুচকি। ছি, জীবনেও না। জীবনেও না মানে? দাঁড়া, তুই আজকে রুমে আয়। তো 14টা যদি না বাজিয়েছি আমি। গেলাম না আপনার রুমে। হ্যাঁ। রানা ভাইয়া কোনো কথা না বলেই আমার ঠোঁটের উপর বসিয়ে দিল এক কামড়। আমি আহ করে চিৎকার করতেই সাথে সাথে ছেড়েও দিল। ছেড়ে দিয়ে রুম থেকে বের হওয়ার জন্য হাঁটা দিলেই নিয়াম ভাইয়া আর ফাইনাপুর রানা ভাইয়ার সামনে এসে দাঁড়ালো। ফাইনাপুর লজ্জায় মুখে হাত দিয়ে ঢেকে আমার কাছে আসলে তাকে দেখে আমিও লজ্জায় শেষ। সবই দেখে ফেলেছে। ফাইনাপু আমার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলল, আমার বোকাশোকা ভাইটাকে তো ভালোই অভদ্র বানিয়ে ফেলেছিস রুহি তুই, যেখানে সেখানে কিস করে। আমি লজ্জায় কিছু বলতেও পারছি না। রানফের সামনে হাত গুজে দাঁড়িয়ে আছে নিয়াম। রানফ যেতে নিলে নিয়াম সামনে পথ আটকে দিল। আরে আরে, কোথায় যাচ্ছ শালা বাবু? লজ্জা পেলো নাকি? কেন লজ্জা পাবো? আমি কি কিছু করেছি? এভাবে বউকে যেখানে সেখানে কিস বসিয়ে দিলে এটা তো লজ্জা না পাওয়ারই কথা, তাই না শালা বাবু? না মানে আসলে আমার একটু কাজ ছিল উপরে। হ্যাঁ, যাও যাও, বউকে কোলে করে সাথে নিয়ে যাও, মাইন্ড করবো না আমরা। না হলে ও কিন্তু আজকে যাবে না লজ্জায় তোমার কাছে। ভালো বুদ্ধি দিচ্ছি, কাজে লাগাও। তোমার এখন প্রেম পাচ্ছে তো, তা তোমার চেহারাই দেখা যাচ্ছে শালা বাবু। না না, ওকে লাগবে না। বলেই রানফ চলে গেল রুম থেকে। কিরে রুহি, রুহি আপু, সরি রুহি ভাবি, এখানে কি থাকবে এখন?
আমার আর ফারিনের একটু প্রেম করতে হবে এখন। আপনি একটু আপনার জামাই অর্থাৎ আমার শালাবাবুর কাছে যাবেন প্লিজ। ধুর, তুমি যে কি বলো না, রুহি ছোট মানুষ। নিয়াম ভাইয়ার কথা শুনে আমি বেশ লজ্জাই পেলাম। ফুয়াদকে ফাইনাপুর কোলে দিয়ে দিলাম এক ভোতর। আমি রুমের বাইরে আসতেই রাওনা ভাইয়ার সামনে ধাক্কা খেলাম। এ কি, আপনি এইখানে কেন? রাওনা ভাইয়া কিছু না বলেই আমায় কোলে তুলে নিলেন। আমি অনেক কিছু বলে যাচ্ছি, কিন্তু রাওনা ভাইয়া তা শুনছেনই না। উনি আমায় কোলে নিয়ে রুমের দিকে গেলেন। তারপর আমায় কোলে নিয়ে রুমের দরজা নক করে দিলেন। দরজা কেন বন্ধ করছেন রাওনা ভাইয়া? রাওনা ভাইয়া আমায় খাটের উপর শুয়ে ঠোঁটে আঙুল দিয়ে বললেন, চুপ, একদম চুপ। তোর জন্য আমায় লজ্জা পেতে হলো। আজকে তো লজ্জা যদি আমি শেষ না করেছি। তারপর আর কি? বুঝেই গিয়েছেন নিশ্চয়ই পাঠকরা। 1 মাস পূর্ণ হয়ে গেছে। রাওনা ভাইয়া আজকেই চলে যাবে। কালকে তার ফ্লাইট। 1 বছরের জন্য ফ্রান্স যাচ্ছে ডাক্তারি কোর্সের জন্য। তবে রাওনা ভাইয়া হবে বড় ডক্টর। সুখের দিনগুলো খুব বেশি দিন থাকে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। কয়েক ঘন্টা পর রাওনা ভাইয়া যশোর থেকে চলে যাবে, আর আর হয়তো 1 বছর পর ফিরবে। এই 1 বছরে কখনো তার এই সুদর্শন চেহারাটা আমি দেখতে পাবো না। রান অফ দ্য শার্ট স্ট্রেই করছিল, আর আমি তার দিকে তাকিয়ে দরজার করিডোর ধরে অঝরে কান্নায় ভেসে যাচ্ছি, যা রাওনা ভাইয়ার চোখেই পড়ছে। হঠাৎ রাওনা ভাইয়ার চোখ পড়লো আমার দিকে। সে স্ট্রেটা রেখে আমার কাছে এসে আমার হাত ধরে নিয়ে বেডে বসায়। উনি আমার পায়ের কাছে বসলো, শান্ত কণ্ঠে বলল, কি হয়েছে? কাঁদছিস কেন রে ফরিং? আমি কিছুই বললাম না। তাই আবারও বললেন, আবার কতদিন পর তোমার মুখে হাসিটা দেখবো ফরিং কন্যা। এবার প্লিজ আর কেঁদো না। আমার কষ্ট হয় তোমার কান্না দেখতে। শেষবারের মতো তোমার হাসিটা একটু দেখতে চাই। প্লিজ হাসো না। আমি তবুও হাসলাম না। অন্যদিকে মুখ ঘুরিয়ে কাঁদছি আমি। হঠাৎ রাওনা ভাইয়া আমার দুগালে তার হাত রেখে দাঁড়িয়ে ঝুঁকে এসে আমার মুখের কাছে এসে বললেন, ভালোবাসি ফরিং পাখি, তোমায় আমি ভীষণ রকম ভালোবাসি। যেখানে দূরত্বেও ভালোবাসা স্থির। তুমি ভয় পেও না, আমি দূর থেকেই তোমার খেয়াল রাখবো পুচকু। তুই তো আমার সব পুচকি, তুই আমার সব। এটা বিদায় নয়, এটা আমার জন্য তোমাকে দেওয়ার জন্য খুব স্পেশাল একটা পদবি অর্জন। তোমার দুরন্তর অভ্যাসে আমি মিশে আছি সারাক্ষণ, সব সময়। আর কখনো আলাদা হব না আমরা। আবার এসেই তোমায় ঢাকায় নিয়ে যাব। এরপর একসাথে যশোরে ফিরবো, একসাথে সবকিছু হবে। তার সাথে তোমার এই কেউ একজন আসবে, ফারিনাপু ছোঁয়ার মতো। আমি তুমি থেকে আমরা হয়ে যাব। প্রস্তুত থেকো আমার মায়াপুরী। তুমি পুচকি না হলে আরো আগেই মা হওয়ার অধিকার দিতাম। ভালোবাসি পুচকি। ফরিং, আমার শার্টের বোতামটা লাগিয়ে দাও না। না, আপনি লাগাতে পারেন না? পারি, বাট বউ সামনে থাকলে ভুলে যাই। তুমি একটু লাগিয়ে দাও না বউ। আমি তো আপনাকে লাগ পাই না। আপনি অনেক লম্বা তো। রানা ভাইয়া মুচকি হেসে আমায় বেডে হাত ধরিয়ে দাঁড় করায়। সে নিচে দাঁড়ালো। আমার হাত দুটো তার শার্টের বোতামে দিয়ে আমার দিকে তাকিয়ে আছেন, আর আমি বোতাম লাগাচ্ছি এক এক করে। এভাবে কেন তাকিয়ে আছেন? আমার বুঝি লজ্জা লাগে না? ওই জন্যই তো তাকিয়ে আছি। আমায় লজ্জা দিয়ে আপনি শান্তি পান বুঝি? খুব শান্তি পাই। তোমার ওই লজ্জা মাখা চেহারা দেখলে আমি ভীষণ রকম শান্তি পাই বউ। বলে দিল আরেকটা কিস করে। কি হলো আবারও কেন? ফ্রিতে দেয়া যায় তাই। ইস, সরেন তো। আমি সরে যেতে নিলেই রাওনা ভাই আমায় টেনে নিয়ে কাছে নিয়ে তার বুকের মাঝে আমার মাথাটা রেখে শান্ত হয়ে দাঁড়িয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কি যে এক শান্তি এই জায়গাটায়, তা কেন বুঝি না আমি। এত সুখ আমার জন্মে সইবে কি করে? এই বুকে যখনই মাথা রেখেছি আমি পুরো বিশ্ব জয়ের সুখ পেয়েছি, যা আগে কখনোই পাইনি। এই সুখ আমার চির জনমের হোক, এটাই শুধু চাই আমি। রুহি, আপনি আমায় রুহি বলে ডাকবেন না, আপনি আমায় ফরিং বলেই ডাকবেন। আমার যখন যেটা মন চাইবে। শোনো না, হুম? আমায় একবার বলবে তুমি আমায় ভালোবাসো? না, বলবো না। সাথে সাথে রানা ভাইয়া আমায় তার বুক থেকে মাথাটা সরিয়ে কপাল কুঁচকে তাকিয়ে ব্যাগটা হাতে নিয়ে যেতে শুরু করলেন। দরজার কাছে যেতেই আমি বললাম, আই লাভ ইউ রান অফ টাইগার, লাভ ইউ সো মাচ। হঠাৎই রানা ভাইয়া থামলেন, মুচকি হাসি দিয়ে চলে গেলেন। ইস, এই হাসিটাই আমায় মুগ্ধ করে দেওয়ার জন্যে, আমার জীবিত আত্মাকে মৃত করে দেওয়ার জন্য। মানুষটা এত সুন্দর কেন? এতটা সুন্দর না হলেও তো পারতেন রানা ভাই। হঠাৎই জানালার দিকে চোখ পড়তেই আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম। দেখলাম একজোড়া চোখ গাড়ির দরজায় হাত দিয়ে আমার রুমের দিকে তাকিয়ে আছে। এবার আমার দিকে কত কিছুই যেন বলছে সেই চোখ, তবে সবই যা অস্পষ্ট। রানা ভাইয়া আমায় হাত দিয়ে ইশারা করে বিদায় নিয়ে গাড়িতে উঠে বসলেন। বড় মা কাঁদছে, সবাই তার গাড়ির পাশে দাঁড়িয়ে।
তবে রওনা ভাইয়ার দৃষ্টি স্থির, সে আমার দিকে তাকিয়ে আছেন। হঠাৎ ড্রাইভার গাড়ি স্টার্ট দিতে বুকটা কেমন কেঁপে উঠল। রওনা ভাইয়াকে আর দেখা যাচ্ছে না, দেখা গেল তার গাড়িটা, কিন্তু কিছুক্ষণের মধ্যে তাও দেখা গেল না। দূরত্বে মিলিয়ে গেল সবকিছু। আমার চোখের পানি অঝরে ঝরছে, বুকের ভেতর কেমন এক অদ্ভুত ভয় কাজ করছে। রওনা ভাইয়াকে কি আর কোনোদিনও দেখতে পাবো নাকি পাবো না? যদি তার আগে আমার কিছু হয়ে যায়, যদি রওনা ভাইয়ার না, রওনা ভাইয়ার কিছু হবে না বলেই কান্না করলাম। 10 মাস পর আমি অ্যাডমিশন পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু ঢাবিতে কিছুতেই চান্স হয়নি। তবে হয়েছিল রাজশাহীতে, বাট রওনা ভাইয়া সেখানে ভর্তি হতে দেয়নি আমায়। তাই যশোরে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। রওনাফ আমায় খুব ভালোবাসে, তবে মাঝে মাঝে আগের মতোই ঝগড়াঝাটি বকাঝকা করেন। সময় পেলে ভিডিও কল করেন আমায়, আমিও করি। এভাবেই চলছে। আমাদের ছোঁয়ার ছোট্ট একটা ফুটফুটে মেয়ে হয়েছে 1 মাস আগে, দেখতে একদম জিসান ভাইয়ের মতো কিউট। 1 মাস আগে বাবু হয়েছে শুনেই আমি আর আম্মু দৌড়ে গিয়েছিলাম হসপিটালে। আমাদের পরিবারের প্রথম সন্তান, আব্বুও বাধা দেয়নি। শেষমেশ দেখি আব্বুও লুকিয়ে জিসান ভাইয়ের মেয়েটাকে দেখতে গিয়েছিল। হসপিটালে বসে আমি আব্বুকে দরজার কাছে দেখেই টেনে নিয়ে বাবুকে আব্বুর কোলে দিলাম। আব্বু তো ভীষণ খুশি হয়েছিল। আব্বু ছোঁয়াকে এবার মেনেই নিল। ছোঁয়াকে হসপিটাল থেকে আমাদের বাসায় নিয়ে এসছে। ছোঁয়ার বাবা বাড়িও যেতে দেয়নি। নাতি পেয়ে আব্বু, আম্মু, রাফা, আমি তো আছি। অনেক খুশি সবাই আমরা। আমি তো বেশিরভাগ আব্বুর ফ্ল্যাটেই থাকি, মাঝে মাঝে আসি রওনা ভাইয়া বকাবকি করে বাসা থেকে বের হলে। ছোঁয়ার মেয়ের নাম রাখা হয়েছে জিসা বিনতে সুহেনা। সবাই জিসা বলেই ডাকে। খুব মিষ্টি দেখতে। ছোঁয়ার পড়াশোনা বন্ধ, কারণ এত কিছু হয়ে গেল। জিসান ভাইয়া ওকে পড়তেও দেবে না। বাবু হয়েছে, তাই পড়াশোনা তো আর করার সুযোগই নেই। কলেজে যায় না কখনো। সেদিন সৌরভ ওরা মেসেজ দিয়েছিল, অনেকদিন দেখা হয় না তাই যেতে বলেছে। রানা ভাইয়াকে বললাম যে আমি কলেজে যাব, সে আজকে আমায় কলেজে যেতে নাই করেছে। আমি তার কথা সবসময় শুনি, যাই না কখনো। আজকে যাব তাও আবার বাধা দিচ্ছে। সে বলি শুনতে হবে আমার? জিজ্ঞেস করাই ভুল হয়েছে আমার। রওনক ভাইয়া সামনের মাসে আসবে, যা শাস্তি দেয়ার তখন দিক। এখন আমি আজকে যাবই যাব। তাই আজকে 4 দিন ধরে রওনক ভাইয়ার সামনে কথাও হয় না আমার। ভীষণ বকাঝোকা করেছে আমায়, তাই অবাধ্য মেয়ের মতো গেলাম আজকেই। কলেজে ঢুকতেই দেখি নাজমুল সিগারেট মুখে কার সাথে যেন ফোনে কথা বলছে। নাজমুল সিগারেট খায়? ওই আগে তো জানতাম না। তাই আমি সামনে এগোতেই সৌরভ এসে সামনে দাঁড়ালো। কোথায় যাচ্ছিস রুহি? নাজমুল? আরে কি করছিস? ও আর সেই আগের নাজমুল নেই রুহি। মানে? ও এখন বিখ্যাত একজন গ্যাংস্টার গুন্ডা, যশোরের নাম করা মাস্তান। খুন খারাপি সবই করে। ওর সামনে একদমই যাস, এমনিতেই তুই ওর শত্রু। তোর জন্য সেটা ভালো হবে না। এত কিছু কবে থেকে? আয় এখান থেকে চল ক্লাসে। নাজমুলের বিষয়টা নিয়ে আমি অবাক হলাম। ঠিক যতটা না প্রকাশ করছি তার থেকেও বেশি। কয়েকটা ক্লাস করে ওদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফেরার জন্য রিক্সার উদ্দেশ্যে দাঁড়িয়ে আছি। হঠাৎ একটা প্রাইভেট কার আমার সামনে থামলো। একটা লোক গাড়ি থেকে বের হয়। কি আপু, যাবেন? না। আরে চলুন না, আপনার বাসায় আপনাকে নামিয়ে দিয়ে আসি। দেখুন, আপনার যাওয়ার আপনি যান। রাস্তায় মেয়ে মানুষ দেখলেই কথা বলার জন্য উন্মাদ হবেন না। আহ, আপা তো রাগ দেখাচ্ছেন। নাজমুল ভাই। নাজমুল ভাই? কে আপনার নাজমুল ভাই? কথাটা বলার সাথে সাথেই পেছন থেকে কেউ আমার ব্যাগটা ধাক্কা দিয়ে ফেলে আমায় কোলে তুলে গাড়িতে ওঠালো। আমার ওড়না দিয়ে আমার চোখটা বেঁধে দিল। তারপর আর কিছুই দেখলাম না। নাকের কাছে কিছুর একটা ঘ্রাণ পেতেই অজ্ঞান হয়ে গেলাম আমি। চিৎকার করতেও পারলাম না। তারপর আর কিছুই মনে নেই। অনেকক্ষণ পর আমার জ্ঞান ফিরল। দেখলাম আমায় একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। অন্ধকার বিল্ডিং এর রুমটা। কোথায় এটা? সামান্য 60 পাওয়ারের বাল্বের আলো আসছে মুখে। আমার মুখ বাঁধা আছে, মুখের মাঝে কাগজ ঢুকানো, তাই কিছুতেই কথা বলতে পারছি না। হঠাৎ মনে পড়লো আমি কিডন্যাপ হয়েছি। গাড়িতে ওই লোকটা বলছিল নাজমুল ভাই। সৌরভ বলল নাজমুল ভাই একজন গ্যাংস্টার। সবকিছু কেমন মিলিয়ে যাচ্ছে। দুঃখে এসে ভর করলো আমায়, কিন্তু আমি কিছু করতে পারছি না। রানা ভাইয়া বলে আমি স্ট্রং, আমি মারামারিও করতে পারি। আমার সাহস বেশি ভেবেই বাদ থেকে ছোটাছুটি করতে শুরু করলাম, কিন্তু কিছুতেই পারলাম না। হঠাৎ কেউ আমার চোখের উপর লাইটের আলো মারতেই আমি চোখ বুজে গেলাম। কি হয়েছে রুহি, ভয় লাগছে? আমার কণ্ঠটা চেনা চেনা লাগছে, কিন্তু চেহারা দেখতে পারছি না। কিছু যে বলবো তার শক্তিও নেই, কারণ মুখে কাগজ ভরে দিয়েছে। কি যে অস্বস্তি হচ্ছে। আহারে, কিছু বলতে চাইছিস? দাঁড়া, আমি তোর মুখ খুলে দিচ্ছি।
বলেই আমার মুখের বাঁধনটা খুলে দিল। সাথে সাথেই আমি কাগজটা মুখ থেকে ফেলে দিলাম। এই কে তুই? বেয়াদব! আমায় কিডন্যাপ কেন করেছিস বল? আমাকে চিনতে পারছিস না রুহি? এত তাড়াতাড়ি ভুলে গেলি আমায়? সাহস থাকলে তোর চেহারাটা দেখা শয়তান। ওরে বাবা, ভয় পাই আমি তোকে রুহি। তুই আমায় কিছু করে দিস, তাও দেখাই চেহারাটা। এত বছর পর দেখতে চাইলে। ওই তোরা লাইট অন কর। সাথে সাথে লাইট অন হতেই দেখলাম নাজমুলের চেহারাটা। ও হু হা করে হেসে যাচ্ছে। আশেপাশে আছে কতগুলো গুন্ডা। দেখে এদের আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। তবুও কোনো রকমে নিজেকে শক্তি জুগিয়ে বললাম, তুই তুই কেন আমায় কিডন্যাপ করলি? কি কাজ তোর? আমার কাছে টাকা চাই। কত টাকা বল? টাকা? হ্যাঁ, গুন্ডা মাস্তানরা তো টাকাই চায়, তাই না? এই তোদের টাকা লাগবে? ওর পেছনে গুন্ডাদের দিকে তাকিয়ে বললেন। সাথে সাথে গুন্ডারা হেসে উঠলো একসাথে। দেখেছিস রুহি, ওরা না টাকা ওরাই, বুঝলি? তাই এমন হাসছে। শোন, তোর টাকা আমার লাগবে না। তোর কাছে এখন দুটো অপশন, যে কোনো একটা বেছে নিবি, বুঝলি? তুই এমন কি করে হয়ে গেলি নাজমুল? তুই খুব ভালো ছিলি, তাই না? আহা, কথার মাঝে কথা ভাল লাগে না আমার। শোন, আমি কি বলি, হয় তুই আমায় এখন বিয়ে করবি, না হয় তুই আমার হাতে এক্ষুনি মরে যাবে। এখন তুই ডিসিশন নে, তুই কোনটা করবি? কি বলছিস তুই? আমি বিবাহিত, রানফ চৌধুরী বউ আমি। ও আচ্ছা, তুই তাহলে মিসেস রাউনফ। ও আচ্ছা, তাহলে ওরে ছেড়ে চলে আয়। আমার সাথে একবার বিয়ে হলে ওরে ডিভোর্স লেটার পাঠিয়ে দিবি। ব্যাস, সোজা হিসাব। কি বলিস তোরা? ছি নাজমুল, তুই এটা ভাবলি কি করে? গলায় বাজছে না? আমি রানফ ভাইয়াকে ভালোবাসি। আমি তাকে ভালোবেসে বিয়ে করেছি, আর তুই? আমিও তোকে ভালোবাসি, অনেক বেশি। তাই তো এত পাহারাদারের মাঝখান থেকে তোকে ছিনিয়ে আনলাম। তো রাউনফ ভাইয়ার কাছে মেসেজ পৌঁছে গেছে 4 দিন আগে যে তার বউকে আমি কিডন্যাপ করব, আর হয়তো সে আমায় বিয়ে করতে রাজি হলে বেঁচে যাবে, নয়তো তার লাশটা বক্স করে পাঠিয়ে দেব চৌধুরী বাড়িতে। কেমন হবে রে? আমার আর সাহসে কুলাচ্ছে না। এত এত গুন্ডার মাঝখানে আমি একা। কি হতে চলেছে কিছুই জানি না, তবে কখনোই রাওনা ভাইয়াকে ছাড়বো না। এটা আমি কল্পনাও করতে পারি না। হয়তো মরবো, নয়তো রাওনা ভাইয়ার বউ হয়ে বাঁচবো, কিন্তু আমি তাকে ছাড়া অন্য কাউকে কোনোদিনও বিয়ে করবো না, কোনোদিনও না। তবে কি সিদ্ধান্ত নিলি রে রুহি? তোকে ভাবতে দেওয়ার মতো এত সময় আমার কাছে নেই। তুই কি ভেবেছিস, আমার কিছু হয়ে গেলে আমার ফ্যামিলি তোকে ছেড়ে দেবে? তুই হয়তো জানিস না রুহি, আমি এখন শহরের নাম করা গ্যাংস্টার। কোন ধরনের পুলিশ কেস আমাকে ছুঁতে পারবে? মাত্র একটা গুলিতে শেষ করে দিতে পারি সেই পুলিশ অফিসারকে যে আমার নামে মামলার কলম ধরবে। ওর হাসির দিকে হা করে তাকিয়ে আছি। তবে কি আমার মৃত্যুই নিশ্চিত? শেষ নিঃশ্বাসের আগে রানা ভাইয়ার চেহারাটা ভীষণ দেখতে ইচ্ছে হচ্ছে। চোখ বেয়ে পানি পড়ছে আমার। কেন যে রানা ভাইয়ার কথা কানে নিলাম না আমি? ভীষণ আফসোস হচ্ছে। শেষবারের মতো ভীষণ দেখতে ইচ্ছে করছে সবাইকে, কিন্তু পারবো না হয়তো। রানা ভাইয়া জানবে আমার মৃত্যুর কারণ, আমি তাকে বেছে নিয়েছিলাম। হয়তো এতটুকু অন্তত বুঝবে আমি তার জন্য আমার জীবন বিসর্জন দিলাম। হয়তো বুঝবে আমার ভালোবাসার গভীরত্ব। তাহলে সিদ্ধান্ত জানা যাক। মেরি ডেথ, মেরু ডেথ, মেরি ডেথ। ডেথ? মরতে চাস তবুও আমাকে চাস না, তাই না? এতটাই ঘৃণা তোর আমার জন্য? কেন ভালোবাসলি না আমায় রুহি? কেন? আমি কি খারাপ ছিলাম? আজ আমার এই দশা শুধু তোর জন্য রুহি, তোর জন্য। তুই অসুস্থ মস্তিষ্কের এক নিকৃষ্ট খুনি, যে আমার ভালো মানসিকতাকে খুন করেছিস। তবু শেষে আমার চাইলি না। কেন চাইলি না? আমি কেঁদেই যাচ্ছি, কারণ আমি রানা ভাইয়াকে ভালোবাসি। রাউনফ রাধনা, আর শুনতে চাই না এই নামটা তোর মুখ থেকে। তারপর অনেকক্ষণ নাজমুল ফোঁস করে শ্বাস টেনে হঠাৎ বলল, কেন রুহি, কেন? আমি তোরে অনেক ভালোবাসি জানোস, জান পরাণ সব দিয়ে ভালোবাসছি। তবুও তুই একবারও আমার কথা ভাবলি? খুব ভালো সম্পর্ক ছিল তো আমাদের মাঝে। এখন কি হলো সেই সম্পর্কের? তবে কি তুই আমি বিয়ে করবি না? পারবি না রাউনাফকে ছাড়তে? কি আছে এই রাউনাফের মাঝে বল আমায়, যা আমার মাঝে নেই? কেন নেই রুহি, কেন? নেই, তুই তা বুঝবি না। রানা ভাইয়া আর তুই অনেক পার্থক্য, বুঝলি? আমি তোকে কিছুতেই বিয়ে করব না। রাউনফ, আর শুনতে চাই না আমি এই নামটা তোর মুখে। রেডি হ, ওই তারা পিস্তল দে। সাথে সাথে নাজমুল পিস্তল হাতে নিতে আমার বুকটা কেঁপে উঠলো। আমি আর বুঝি দেখা হবে না রানা ভাইয়ার সাথে? আমার বুঝি আর মিল হলো না? শুট বস,
সাথে সাথে নাজমুল চোখ বুজে পিস্তল আমার দিকে ধরে। ঠাস করে গুলি ছুটে আসে, আওয়াজ পাওয়া গেল, সাথে সাথে আমার পরাণ পাখি উড়ে যায় যেন। বুকে হাত দিয়ে রক্তাক্ত হাত পেলাম আমার। ভয় তো শেষ আমি, তবে কি আমার হাতের রক্ত, আমার সারা শরীর কাঁপছে। আমার হাতটা বাঁধা চেয়ারের সাথে। নাজমুলের হাতের গানটা নিচে পড়ে গেছে। গানের গুলি আমার বুকে লাগেনি, লেগেছে নাজমুলের বুকে। কেউ পেছন থেকে গুলিটা করেছে, কিন্তু কে করেছে তা আমি বুঝতেই পারছি না, দেখতেও পারছি না। বেঁধে রাখায় আমার নাজমুলের বলিষ্ঠ দেহ ছাড়া আমি আর কিছুই দেখতে পারছি না। হঠাৎ আরো 4-5টা লোক, নাজমুলের দলের হবে হয়তো, ওই লোকেদের বুকে থেকেও রক্ত পড়ছে। সাথে সাথে তারা ফ্লোরে লুটিয়ে পড়লো। বুঝলাম গুলি করেছে, কিন্তু গুলির শব্দ কেন শুনতে পেলাম না? নাজমুলের গায়ে যে গুলি করা হয়েছে সেটা শব্দ পেয়েছি, কিন্তু বাকিগুলো শব্দ কেন পেলাম না? তবে এদের কি হলো? হঠাৎ নাজমুলের দেহটা আমার সামনে বুকে হাত দিয়ে ফ্লোরে শুয়ে পড়লো। আমি আতঙ্কিত হচ্ছি। কি আছে এখানে? আমাকেও মেরে দিবে না তো? দরজার দিকে তাকিয়ে দেখলাম একটা ধবধবে সাদা হাত। সেই হাত একটা ছোট্ট গান, কিন্তু খুব অস্পষ্ট ভাবে দেখলাম হাতটা, কারণ আমার চোখ পড়তেই লোকটা হাত সরিয়ে নিল। তাকিয়ে দেখলাম তাদের মাঝে আরেকজন মাস্তানে এখনো জীবিত আছে। হঠাৎ দরজার দিকে তাকিয়ে বলল, ভাইজান, আমায় মারবেন না ভাইজান, আমি আপনার বাত খুলে দিচ্ছি। বলেই ও তাড়াতাড়ি করে আমার বাঁধন খুলে দিতে লাগলো। আমি তাকিয়ে দেখলাম দরজায় কেউ নেই, কিন্তু লোকটা কার সাথে কথা বললো? লোকটা আমার 2 হাত খুলে দিয়ে 1 পা খুলতেই রক্ত এসে ছিটে পড়লো আমার মুখের উপর। তার মানে এই লোকটাকেও গুলি করা হয়েছে। সাথে সাথে এই লোকটার দেহ ফ্লোরে পড়ে গেল। এটা কেমন গুলি ছিল? কোনো শব্দ কেন পেলাম না? আর কেই বা করছে এগুলি? কে এইসব খুন করছে? আমি ভীষণ আতঙ্কিত হয়ে আছি, কারণ এখানে জীবিত বলতে শুধু আমিই আছি। লোকটা যেই হোক, এখন কি আমাকে মারবে? ভেবেই রাওনাফ ভাইয়াকে স্মরণ করছি আমি। আমার সারা গায়ের রক্ত যেন এইসব কয়টা মার্ডার আমিই করেছি। ভেবেই তাড়াতাড়ি করে আরেক পায়ের বাঁধন আলগা করলাম। তারপর চেয়ার ছেড়ে উঠে চেক করে দেখলাম সবাই মরে গেছে। আমি একটা মেয়ে হয়েও এতগুলো লাশের মাঝে একটা ভাঙা বিল্ডিং এ আছি। আমাকে এখান থেকে এক্ষুনি যেতে হবে, নয়তো যে কোনো সময় পুলিশ চলে আসতে পারে। তখন তারা আমায় সন্দেহ করবে। না না, আমার এখান থেকে এক্ষুনি পালাতে হবে, কেউ দেখার আগেই। তাই তাড়াতাড়ি করে সতর্কতার সাথে সিঁড়ি বেয়ে নামছিলাম আমি। হঠাৎ একটা শপিং ব্যাগের সাথে পায়ে ধাক্কা খেলাম। আমি শপিং ব্যাগটা আবছায় কি যেন একটা রঙিন কাগজে কিছু লেখা দেখতে পেলাম। তবুও ভয়ে সেটা স্কিপ করে চলে যেতে নিলে হঠাৎ মনে পড়লো, এরকম রক্তাক্ত শরীরের রাস্তায় নামলে সবাই কি ভাববে? তখন পরিস্থিতি আরো খারাপ হবে। ওই শপিং ব্যাগে কি আছে? যদি আমি ধরাও পড়ে যাই, তবে যদি কোনো প্রমাণ থাকে ওই শপিং ব্যাগে, হয়তো থাকতেও পারে। এটা ভেবে আবারও শপিং ব্যাগটার কাছে পৌঁছালাম আমি। শপিং ব্যাগ খুলেই দেখলাম একটা নীল রঙের 3 পিস রাখা, সাথে একটা ভেজা কাপড়। দেখলাম একটা হলুদ রঙের কাগজ, সেটা হাতে নিতেই দেখলাম সেখানে লেখা, আমি যা বলছি তা কিছুই ভুল করো না তুমি। আমি জানি তুমি স্ট্রং, ঠিক যতটা এই পরিস্থিতিতে প্রয়োজন। তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে নাও, আর ভেজা তোয়ালে দিয়ে নিজের রক্তাক্ত শরীরের অংশ মুছে ফেলো। তারপর সেই রক্তাক্ত কাপড় ওইখানেই পাশে গ্যাসের লাইট পাবে, সেটা দিয়ে জ্বালিয়ে দাও। তারপর চিন্তিত চেহারা সরিয়ে চুপচাপ বাসায় ফিরে যাও। হ্যাঁ, তবে রাস্তায় কারোর সাথে কোনো কথা বলবে না। রাস্তার মোড়ে একটা রিক্সা পাবে, সেই রিক্সায় বাসায় ফিরবে। তবে রিক্সাওয়ালাকে কোনো প্রশ্ন করবে না, তাকে ভাড়াও দেবে না। সে যদি কিছু জিজ্ঞেস করে কিছু বলবে না। যত তাড়াতাড়ি সম্ভব বাসায় ফিরবে, কুইক। আমি জানি তুমি পারবে। আমি যেই হই না কেন, প্লিজ এই মুহূর্তে আমায় নিয়ে একটু চিন্তা করবে না। যা বলেছি কোনো ভুল যেন না হয়। তাড়াতাড়ি। সাথে এই চিঠিটাও পুড়িয়ে ফেলবে। ইতি, নাজমুলের খুনি।